চলে আসছো, স্বাগতম তোমাদের আজকের এই ক্লাসটাতে। সো প্রথম ক্লাসটা কি করছো, যেখানে সৃজনশীল এবং শর্ট কোয়েশ্চেনগুলো করে দিছি। এমসিকিউগুলোও অ্যাড করার কথা ছিল, বাট কারেন্ট ছিল না, এই কারণে এমসিকিউটা অ্যাড করতে পারি না। এখন এক্সট্রা এমসিকিউটা দিয়ে দিচ্ছি, এখানে শুধু এমসিকিউ ক্লাসগুলো থাকবে। হ্যাঁ, সিকিউ এসকিউ ক্লাস আশা করি তুমি করছো। এখন যারা এই ভিডিওটা প্রথমবার দেখতেছো তারা কিন্তু জানো যে ভাই টেস্ট পেপার সলভিং কোর্সটা চলতেছে, এবং ওই কোর্সের মাধ্যমে আমরা পুরো সিলেবাসটা ফ্রি এবং পেইড দুইটা ব্যাচই আছে। তোমার যেটা সুবিধা হয় সেই ব্যাচে তুমি ভর্তি হয়ে যেতে পারো। সো তুমি জাস্ট যদি ফ্রিতে ভর্তি হও অথবা পেইডে, তুমি জাস্ট এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ 01518996577 এই নাম্বারটাতে যোগাযোগ করলেই হয়ে যাবে। তো বিস্তারিত তথ্য তোমাকে ওখানেই জানিয়ে দিব। ফ্রিতে জয়েন করতে চাইলে গ্রুপের লিঙ্ক দিয়ে দিব। আর যারা এখনো কিন্তু তোমাদের প্রবলেম সলভিং গ্রুপটা ওপেন করি নাই, হ্যাঁ, এই ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে তোমরা ক্লাসের লেকচারটাও হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবা, এবং তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা ওপেন করে দিব। ওই গ্রুপের ভিতরে যত ধরনের প্রবলেম আছে আজকের ভিতরে দিয়ে দিবা। আজকে কয় তারিখ? 12 তারিখ সোমবার। তোমরা ক্লাসটা করতেছো তাই না? 12ই জানুয়ারি। এরপর তোমাদের 13 জানুয়ারি তোমাদের এই অধ্যায়ের যতগুলো প্রবলেম আছে সবগুলো কিন্তু সলভ করা হবে, প্লাস কিছু ক্যাডেট কলেজের কোয়েশ্চেন যেগুলো হার্ড তোমরা নাও পারতে পারো সেগুলোও দিব। তো প্রথম ক্লাসটাতে সেগুলো বলছি, এখন আবার একটুখানি বলে দিলাম যারা প্রথমবার এই ভিডিওটা দেখতেছো তাদের জন্য। তো এখানে দেখো এমসিকিউ প্রশ্নগুলো আমরা সলভ করা শুরু করি। তো এখানে বলছে যে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা পিএ, মানে এইটা সম্ভাবনাটাই হচ্ছে আমাদের কি বলতো পিএ হলে নিচের কোনটি সঠিক? এই অপশনগুলো সঠিক। তা আমি তোমাদের অপশন দাগাইতেছি, তার আগে আমি তোমাকে একটু বুঝাই। যে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা 0 থেকে 1-এর মধ্যে হয়ে থাকে, ঠিক আছে? সো দেখো আমরা যদি বলি যে ভাইয়া যে কোনো সম্ভাবনা 0 থেকে বড় হবে, কত হবে বলতো? এই যে পিএটা কত হবে সেটা তো আমি জানি না, কিন্তু সম্ভাবনাটাও পিএ দিয়ে প্রকাশ করি, তাহলে সেটা 0 সমান অথবা 0 থেকে বড় হবে, 1-এর সমান অথবা 1 থেকে কি ছোট হবে ভাইয়া। তাহলে এই যে 0 কখন হয়, মানে যে ঘটনাটা কোনোদিনই ঘটবে না, অসম্ভব ঘটনা, তো সেটা হচ্ছে অসম্ভব। তাহলে ঠিক আছে, অসম্ভব বা অনিশ্চিত, অসম্ভব বা অনিশ্চিত, ঠিক আছে? অসম্ভব বা অনিশ্চিত যেটা কোনোদিনই ঘটবে না সেটার জন্য হচ্ছে সম্ভাবনা 0 হয়। আর যেটা নিশ্চিত ঘটবে, ঠিক আছে, নিশ্চিত ঘটনা মানে অবশ্যই ঘটবে, এটা না ঘটার কোনো চান্সই নেই, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে কি আমাদের নিশ্চিত যদি ঘটনা ঘটে সেটার সম্ভাবনা হচ্ছে গিয়ে 1, ঠিক আছে? যেমন আমি তোমাদের প্রথম এক্সাম্পলেও বুঝাইছি, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে কি অস্ত যায়। তাহলে এই যে পূর্ব দিকে ওঠে এটা একটা নিশ্চিত ঘটনা, এবং পশ্চিম দিকে যদি অস্ত যায় এটাও কিন্তু ঘটবে। তো এই ধরনের ঘটনাগুলোর সম্ভাবনা হচ্ছে গিয়ে 1। আর যেটা অসম্ভব ঘটনা, ঠিক আছে, সেটার সম্ভাবনা হচ্ছে গিয়ে 0। এবং এর মাঝখানে যে কোনো বস্তুর সম্ভাবনা 0 থেকে 1-এর মাঝখানে যে কোনো সংখ্যা হতে পারে। তো কারেক্ট অ্যান্সার কোনটা এখানে? এই 1 নম্বরটার কারেক্ট অ্যান্সার কিন্তু ক। আশা করি বুঝছো। এবার চলো 2 নম্বর এমসিকিউটা দেখো। 2 নম্বর এমসিকিউ কি বলছে? একটি মুদ্রাকে 2বার নিক্ষেপ করা হলে নমুনা বিন্দুর সংখ্যা কত? দেখো একটা মুদ্রাকে যতবার নিক্ষেপ করবা, তো এটা তুমি জানো যে মুদ্রা নিক্ষেপ করতে গেলে সেটা নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে গিয়ে 2 টু দি পাওয়ার n। আর যদি ছক্কা নিক্ষেপ করো তাহলে নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার m। 6 টু দি পাওয়ার কি? 6 টু দি পাওয়ার m। এখানে n কি? কতবার নিক্ষেপ করবা সেটা, m কি? কতবার নিক্ষেপ করবা সেটা, তাই না? ছক্কা কতবার নিক্ষেপ করবা সেটা হচ্ছে m, আর মুদ্রা কতবার নিক্ষেপ করবা সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। আর ছক্কা মুদ্রা যদি একসাথে নিক্ষেপ করো, মনে করো ছক্কাও নিক্ষেপ করলা আর হচ্ছে গিয়ে কি মুদ্রাও নিক্ষেপ করলা, তাহলে সূত্রটা দাঁড়াবে 2 টু দি পাওয়ার, আচ্ছা ধরো হচ্ছে 6 টু দি পাওয়ার m ইন্টু 2 টু দি পাওয়ার n, ঠিক আছে? এখন আমাদের বলছে একটি মুদ্রাকে 2বার নিক্ষেপ করা হয়েছে, তাহলে কোন সূত্র ফেলবা? এইটা। তাহলে 2 টু দি পাওয়ার কয়বার? n এর ভ্যালু কত? n ইকুয়াল টু কত বলো তো? 2বার নিক্ষেপ করা হয়েছে না? তাহলে n এর ভ্যালু কত? 2। তাহলে এই যে 2 টু দি পাওয়ার 2 মানে কত? 4। তাহলে একটি মুদ্রাকে 2বার নিক্ষেপ করা হলে নমুনা বিন্দুর সংখ্যা হবে কত বলো তো? 4। তোমার কারেক্ট অ্যান্সার আছে না 4? এই হচ্ছে গিয়ে 4। নমুনা বিন্দু কি মানে? নমুনা বিন্দু হচ্ছে তোমার সর্বোচ্চ কয়টা অনুকূল ফলাফল থাকতে পারে সেটাই হচ্ছে নমুনা বিন্দু। তাহলে নমুনা বিন্দু কি বলতো? কোনো একটা ঘটনার যতগুলা সেট, মানে যতগুলা উপাদান হওয়া সম্ভব, বা কোনো একটা ঘটনার যতগুলা ফলাফল হওয়া সম্ভব সেটাই হচ্ছে আমাদের কি নমুনা বিন্দু। আর ওই যে উপাদানগুলোর যে সেটটা সেটাকে আমরা কি বলি? নমুনা ক্ষেত্র, তাই না? যেমন আমি তোমাকে বলি একটা মুদ্রাকে তুমি যদি উপরের দিকে মারো তাহলে হয় হেড আসবে, না হয় কি আসবে? টেল আসবে। তাহলে নমুনা বিন্দু কয়টা? 2টা। তো 2টা, একটা মুদ্রাকে যদি 2বার মারো তাহলে কি আসতে পারে? হেড 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 টেল টেল হেড টেল টেল, এগুলো আসতে পারে, 4টা জিনিস। তাহলে এই জন্য নমুনা বিন্দু হচ্ছে গিয়ে 4টা। আশা করি বুঝছো। আর ছক্কা হইলে
6 টু দি পাওয়ার m। একটা ছক্কায় একবার মারলে 1 থেকে 6 এর মধ্যে যে কোনো সংখ্যা আসতে পারে, দুইবার মারলে 36টা সংখ্যা আসতে পারে। কিভাবে সেটা তো তোমরা আশা করি জানো, 1 1 1 2 1 3 1 4 1 5 1 6 2 1 2 2 2 3 2 4 2 5 2 6 এরকম ভাবে 36টা কিন্তু আসতে পারে। ছক্কার মুদ্রা একসাথে মারলে 1 হেড 1 টেল, 2 হেড 2 টেল, 3 হেড 3 টেল এরকম ভাবে আসতে পারে। সো এরকম আর কি। তো গেল 2 নম্বরটা। 3 নম্বরটা দেখো, একটি ছক্কা ও দুইটি মুদ্রা একত্রে একবার নিক্ষেপ করলে, একত্রে একবার, তাহলে এই যে ছক্কার জন্য হচ্ছে গিয়ে কি, ছক্কার জন্য হচ্ছে 6 টু দি পাওয়ার m এবং মুদ্রার জন্য হচ্ছে 2 টু দি পাওয়ার n। তাহলে ছক্কা মারছো কয়বার? একবার, তাহলে m এর ভ্যালু হচ্ছে 1, n এর ভ্যালু কি 1, তাহলে 6 টু দি পাওয়ার 1 আর 2 টু দি পাওয়ার 1, তাহলে এখানে আমাদের কত হবে? 6 দুগুণে 12, তাই না? একটা ছক্কা ও দুইটা, আচ্ছা সরি মুদ্রা তো দুইটা, মুদ্রা দুইটা, তাহলে মুদ্রা যদি দুইটা হয় তাহলে এটা কি হবে? 6 স্কয়ার, তার মানে হচ্ছে 6 ইন্টু 4, 4 6 কত বলো তো? 24, তাই না? একটি ছক্কা ও দুইটি মুদ্রা একত্রে একবার নিক্ষেপ করা হলো, ঠিক আছে? একত্রে নিক্ষেপ করছো, ছক্কা হচ্ছে একটা, মুদ্রা হচ্ছে কয়টা? দুইটা, এই জন্য 2। একবারে নিক্ষেপ করলে সংঘটিত ঘটনার নমুনা বিন্দুর সংখ্যা কত হবে? তাহলে নমুনা বিন্দু হবে কত? 4 6 24, নমুনা বিন্দু হবে গিয়ে তোমার 24, ঠিক আছে? 3-এর আমরা খ নাম্বারটা পাইলাম। এবার দেখো 4, একটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপ করা হলে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা। তাহলে আমরা n অফ s কত সেটা আগে দেখব। n অফ s কিন্তু 6, n অফ x হচ্ছে গিয়ে 6। আচ্ছা, সম্ভাবনা সূত্রটা তো তোমাদের সবার মনে আছে, তাই না? বলো তো সম্ভাবনা সূত্রটা। এই যে আমাদের সম্ভাবনাকে প্রকাশ করা হয় কি দিয়ে? n অফ p দিয়ে। তাহলে n অফ p ইকুয়াল টু, এই যে উপরে হবে গিয়ে কি n অফ a আর নিচে হবে কি বলো তো? n অফ s। বুঝতে পারছো? এটাই ছিল আমাদের সম্ভাবনার সূত্র। এখানে n অফ p দ্বারা সম্ভাবনা বোঝায়, আর n অফ a দ্বারা অনুকূল ফলাফল বোঝায়, আর n অফ s দ্বারা মোট সম্ভাব্য ফলাফল বোঝায়। তাহলে আমি একটু লিখে দিই যে ভাই n অফ a, এই n অফ a দ্বারা কি বোঝায় বলতো? অনুকূল ফলাফল, অনুকূল ফলাফল, অনুকূল ফলাফল। এটা হচ্ছে আমাদের n অফ a, ঠিক আছে? অনুকূল ফলাফল, এটা হচ্ছে আমাদের n অফ a, আর n অফ s হচ্ছে মোট সম্ভাব্য ফলাফল। সো এটা হচ্ছে মোট সম্ভাব্য ফলাফল। বুঝতে পারছো? ফলাফল, এটা হচ্ছে আমার n অফ s। তো এখন ভাইয়া, একটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপ করলে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা। একটা ছক্কাকে একবার নিকলে তুমি তো দেখো n অফ s এর ভ্যালু 6। এখন এই 6 কিভাবে পাইছি যারা না বুঝবা, দেখো এই যে s আমাদের যদি আমরা দেখি যে মোট সম্ভাব্য ফলাফল কি কি আসতে পারে, 1 থেকে 6 এর মধ্যে যে কোনো সংখ্যা আসবে, তো সেগুলো যদি লিখি 1 2 3 4 5 6, এটা হচ্ছে আমাদের কি বলতো? নমুনা ক্ষেত্র, তাই না? এটা হচ্ছে আমাদের কি? নমুনা ক্ষেত্র। এখানে কয়টা নমুনা বিন্দু আছে? 6টা নমুনা বিন্দু আছে। তো এই যে নমুনা ক্ষেত্রের মোট সম্ভাব্য ফলাফল কি? 1 থেকে 6 এর মধ্যে যে কোনোটা আসতে পারে, তাহলে এই জন্য আমাদের মোট সম্ভাব্য ফলাফল হচ্ছে গিয়ে কি? 6। এখন অনুকূল ফলাফল যেটা n অফ a, সেটা আমাদের কত আসবে সেটা আমরা একটুখানি দেখব। অনুকূল ফলাফল কি বলছে বলতো? 2 দ্বারা বিভাজ্য সংখ্যা। তো এই নমুনা ক্ষেত্রের ভিতরে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা কে আছে? 2 দ্বারা ভাগ করা যাবে এরকম সংখ্যা। তাহলে দেখো 2 দ্বারা 2কে ভাগ করা যাবে, 3কে ভাগ যদি 2 দিয়ে ভাগ করো দশমিক চলে যাবে, এটা নেওয়া যাবে না। 4কে ভাগ করা যাবে, 2 দ্বারা বিভাজ্য মানে নিঃশেষে বিভাজ্য, ঠিক আছে? ওর কোনো ভাগশেষ থাকবে না, এই যে 6। তাহলে বলো তো n অফ a আমরা কয়টা পেলাম? 1 2 3। হ্যাঁ, 2 দ্বারা বিভাজ্য সংখ্যা উঠতে পারে হচ্ছে কয়টা? 3টা। তাহলে সম্ভাবনা যদি বের করো, তাহলে n অফ p ইকুয়াল টু, সূত্র কি বলো তো? n অফ a, তো n অফ a বাই হচ্ছে গিয়ে কি বলো? n অফ s। তাহলে n অফ a কত? n অফ a হচ্ছে গিয়ে 3, আর n অফ s হচ্ছে কত পাইছে বলো? 6। তাহলে পাবা কত বলো তো? 1/2। এই যে তোমার অ্যান্সার কত বলো তো? 1/2। বুঝতে পারছো 4-এর খ নাম্বারটা? আশা করি বুঝতে পারছো 4 নাম্বারটা। এবার দেখো 5 নাম্বার। তো তুমি সূত্রগুলো বুঝছো না, এবার আমি হচ্ছে যতটা শর্টকাটে করা যায়, কারণ এমসিকিউতে কিভাবে করতে হবে? শর্টকাটেই করতে হবে, যতটা শর্টকাটে করা যায় বের করে দিচ্ছি। একটু দেখো, একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা কত? তো মৌলিক সংখ্যা তো এস আমরা যদি দেখি ভাইয়া, এস হচ্ছে আমাদের কত? 1 2 3 4 5 6। একটা ছক্কা নিক্ষেপ করলে এগুলোর ভিতরে মৌলিক সংখ্যা কে? 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি? যাদেরকে এক ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেটাই হচ্ছে কি মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা কয়টা পেলে? 3টা। তো আমাদের এখানে ভাইয়া যদি সম্ভাবনা বের করতে চাও, তো
তো এন অফ পি প্রবাবিলিটি, মোট অনুকূল ফলাফল ছক্কা নিক্ষেপে সেটা হচ্ছে গিয়ে 6, মোট সম্ভাব্য ফলাফল হচ্ছে 6 আর অনুকূল ফলাফল পাইছে কয়টা 3টা, এটার অ্যান্সার চলে আসবে কত বলো তো হাফ। তাহলে হাফ আছে না বলো তো, হাফ আছে না, এই যে গ। হ্যাঁ 5-এর হচ্ছে আমাদের অ্যান্সার কি আসলো গ। এবার দেখো 6 নম্বর প্রশ্নটা, একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে মৌলিক সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, এখানে একটা কথা চলে আসছে কি বলতো অথবা। অথবা কথাটার মানে হচ্ছে যেই কয়টা কন্ডিশন দিবে প্রত্যেকটা কন্ডিশনের আন্ডারে যতগুলা এলিমেন্ট হবে সবগুলাই নিতে হবে, বুঝতে পারছো? তো এখানেও আমাদের কি বলছে, ছক্কা নিক্ষেপ করছে কয়বার, একবার। তাহলে একটা ছক্কা নিক্ষেপ করলে আবারও এস যদি তুমি লেখো তাহলে এটা হবে তবে 1 2 3 4 5 6। এখন এখানে আমাদের দুইটা কন্ডিশন দিছে, একটা হচ্ছে গিয়ে মৌলিক সংখ্যা আর একটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। তো দুইটা কন্ডিশনেরই যতগুলো এলিমেন্ট আছে সবগুলো আমাদের নিতে হবে, ঠিক আছে? তাহলে দেখো প্রথমে আমরা মৌলিক সংখ্যা এই কন্ডিশন দিয়ে কি কি পাই সেটা দেখি। তাহলে মৌলিক সংখ্যা আমরা একটু আগেও দেখছি 2 3 আর হচ্ছে 5, এইটা হচ্ছে মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা কন্ডিশনের আন্ডারে 3টা পাইলাম। এবার দেখি 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। তাহলে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, এই যে এটা কিন্তু কমন, তাহলে কমন এলিমেন্ট কয়বার নিব, একবার। এই যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা একটা পাইলাম, আরেকটা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কত বলো তো, এই যে 6। তাহলে এই দুইটা কন্ডিশনেরই আন্ডারে আমরা টোটাল অনুকূল ফলাফল পেলাম কয়টা, 4টা। তাহলে এন অফ এস যদি তুমি দেখো, এন অফ এস কিন্তু 6টা, যেহেতু ছক্কা নিক্ষেপ করছো। তাহলে এন অফ এ অনুকূল ফলাফলের সেট তাহলে কয়টা, 2 4টা 4। তাহলে তুমি যদি এন অফ পি বের করো প্রবাবিলিটি, এগুলো তোমাদের লেখা লাগবে না ভাইয়া, বোঝানোর জন্য লিখতেছি, তোমরা ডিরেক্টলি ভ্যালু বসাই দিবা, ঠিক আছে? একটু পরে দেখবা সব ডিরেক্টলি ভ্যালু বসাইতেছি। তো এন অফ পি, তাহলে এখানে এন অফ এস হচ্ছে আমাদের 4/6, তাহলে এখানে আমাদের আসবে কত বলতো 2/3। তো আমাদের অপশনে আছে না বলতো 2/3, এই যে গ নাম্বার অপশনটা হচ্ছে আমাদের 2/3, বুঝতে পারছো? আচ্ছা এটা গেল। এখন মনে করো এই প্রশ্নটাই আসছে কিন্তু তোমাকে অথবা না দিয়ে তোমাকে হচ্ছে এবং দিয়ে দিছে, অথবা দেয় নেই, দিছে কি ধরে নাও এবং। তো এটা ফার্স্ট কেসে আমরা হচ্ছে অথবা ধরে সলভ করলাম, এটাকে অথবা কেস ধরে সলভ করলাম, তাই না, অথবা ধরে। এবং আমরা এখন এটাকে এবং যদি দিয়ে দেয় তাহলে এটা কিভাবে সলভ করব, এবং দিয়ে বলছে। একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে মৌলিক সংখ্যা এবং 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, এবং মানে হচ্ছে দুইটা কন্ডিশনে যে মিট করে তাকে নিতে হবে, দুইটা কন্ডিশন যে মানবে তাকে নিতে হবে। এখানে আমরা কি করছি, মৌলিক সংখ্যার কন্ডিশনগুলোও নিছি, 3 দ্বারা বিভাজ্য কন্ডিশনগুলোও নিছি। তাহলে এটা আমরা সেটের ভাষায় বলে এটাকে আমরা সংযোগ, মানে যত এলিমেন্ট হবে সবগুলোকে একবার করে নিয়ে নিতে হবে, ঠিক আছে? বাট এইটা এবং, এই এবং কথাটা তুমি যদি সেটের ভাষায় দেখো তাহলে এটা বোঝাবে হচ্ছে গিয়ে সেদ বা হচ্ছে গিয়ে কমন, কমন এলিমেন্টগুলো নিতে হবে, মানে মৌলিক সংখ্যাও হইতে হবে এবং 3 দ্বারা বিভাজ্যও হইতে হবে। ভাইয়া এখন একটুখানি খেয়াল করো, আমি যদি তোমাকে এখানে দেখাই, এই যে এই সংখ্যাটার কথা চিন্তা করো, মৌলিক সংখ্যা, এই যে দেখো এগুলো হচ্ছে কি আমাদের কি মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যাও হইতে হবে এবং 3 দ্বারা বিভাজ্যও হইতে হবে। দেখো এই সংখ্যাটা মৌলিক, ঠিক আছে, কিন্তু 3 দ্বারা বিভাজ্য না, তাহলে এটা আমরা নিতে পারবো না। আচ্ছা এই সংখ্যাটা মৌলিক এবং 3 দ্বারা বিভাজ্য, দুইটা কন্ডিশনই মানছে, তাহলে এটা আমরা নিতে পারবো। এই সংখ্যাটা মৌলিক কিন্তু 3 দ্বারা ভাগ করলে দশমিক আসবে, এটা নেওয়া যাবে না। আবার দেখো এটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য কিন্তু এটা আবার কি না, মৌলিক না। তাহলে দুইটা কন্ডিশনই মানতেছে, মৌলিকও হইতেছে এবং 3 দ্বারা বিভাজ্যও হইতেছে, এরকম কন্ডিশনে তোমার হচ্ছে তোমার এলিমেন্ট আছে কয়টা, একটা। তাহলে এই ক্ষেত্রে এন অফ এস তো 6টাই থাকতেছে, মোট সম্ভাব্য ফলাফল তো 6টাই থাকতেছে, মোট 1 থেকে 6 এর মধ্যে আসতে পারতেছে। বাট এন অফ এটা এবার চেঞ্জ হয়ে যাবে, কয়টা আমাদের দুইটা কন্ডিশনই মানছে, একটা, তো সেটা 3, তাহলে হচ্ছে 1। তাহলে আমাদের এটার অ্যান্সার যেটা আসবে এন অফ পি, তো এন অফ পি যেটা প্রবাবিলিটি আসবে সেটা আসবে 1/6, বুঝতে পারছো? এটা যদি এবং দিয়ে চাই তো 1/6 উইথ অ্যান্সার, বুঝছো? গেল। আচ্ছা এবার 7 নম্বর প্রশ্নটা দেখো, একটি ছক্কা নিক্ষেপ করলে মৌলিক সংখ্যা না ওঠার সম্ভাবনা। তাহলে একটু আগে কি দেখছো বলো তো, মৌলিক সংখ্যা ওঠার সম্ভাবনা কত ছিল বলো, এই যে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা কত ছিল, 1/2। তাহলে না আসার সম্ভাবনা, তাহলে যে দেখো না আসার সম্ভাবনা তো না আসার সম্ভাবনা কিভাবে বের করবা বলো, 1 মাইনাস আসার সম্ভাবনা, 1 মাইনাস আসার সম্ভাবনা। দেখো মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা কত পাইছো, 1/2 না, আগের প্রশ্নে করে আসছো। দেখো একটি ছক্কা নিক্ষেপ করলে মৌলিক সংখ্যা না উঠার সম্ভাবনা, তাই না? এখানে হচ্ছে আমরা না আসার বলতে না উঠার, এখানে উঠা বা আসা একই কথা। তো না আসার সম্ভাবনা হবে 1 মাইনাস আসার সম্ভাবনা। তো আসার সম্ভাবনা ছিল হাফ মৌলিক সংখ্যা, তাহলে না আসার সম্ভাবনা কি, 1 থেকে হাফকে মাইনাস করলে তুমি এখানে হাফই পাবা। তাহলে আমাদের এটারও অ্যান্সার কি বলো তো, হাফ। বুঝতে পারছো বলো?
তাহলে আসা না কথাটা আসলেই 1 মাইনাস অ্যান্সার, মানে না কথাটা থাকলেই, যে না আসার বা না উঠার না করার, না কথাটা থাকলেই আসার সম্ভাবনা বা করার সম্ভাবনা বা ওঠার সম্ভাবনা ওগুলাকে 1 থেকে কি করে দিবা, বিয়োগ করে দিবা, শেষ। বুঝছো? গেল 7 নম্বরটা। এবার দেখো 8 নম্বরটা, দুইটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলে নমুনা বিন্দুদ্বয়ের যোগফল 10 অপেক্ষা বড় হওয়ার সম্ভাবনা। দুইটি ছক্কা নিক্ষেপ করছো একসাথে, কয়টা বলছো? দুইটি। তাহলে দুইটি ছক্কা যদি নিক্ষেপ করো তাহলে তোমার নমুনা ক্ষেত্রে আসবে কয়টা বলো তো? 36টা। এখন এই 36টা তো তোমার এভাবে লেখা সম্ভব না, কিন্তু কি হবে বলো তো? 1 1 1 2 1 3 1 4 1 5 1 6 এরকম, 2 1 2 2 2 3, তাই না? এরকম। তো দেখো এখানে আমাদের বলছে নমুনা বিন্দু দ্বয়ের যোগফল, তাহলে যোগফল যদি হয় 10 হইতে হয়, তাহলে আমরা 1 আর 6 পর্যন্ত, 1 আর 6 এর মধ্যে নিলে কিন্তু হবে না, 1 আর 6 এর যোগফল 7 হয়, 1 6 এর মধ্যে নিলে হবে না। আমরা যদি এবার চিন্তা করি, দেখো আমাদের নমুনা বিন্দুগুলোর কথাই চিন্তা করতেছি, তাই না? তাহলে 1 1 1 2 1 3 1 4 1 5, 1 এর সাথে 1 থেকে 6, 2 এর সাথে আবার 1 থেকে 6, 3 এর সাথে আবার 1 থেকে 6, 4 এর সাথে 1 থেকে 6। তাহলে 4 এর সাথে যদি 1 থেকে 6 হয়, মানে এই যে এরকম হয় 4 1 4 2 নমুনা বিন্দুগুলো, তাই না? প্রথম ছক্কায় 4, দ্বিতীয় ছক্কায় 2, এটা হইতে পারে। প্রথম ছক্কায় 4, দ্বিতীয় ছক্কায় 3, এটাও হইতে পারে। প্রথম ছক্কায় 4, দ্বিতীয় ছক্কায় 4, এরকম করে প্রথম ছক্কায় 4, দ্বিতীয় ছক্কায় 5, এরকম হইতে পারে। প্রথম ছক্কায় 4, দ্বিতীয় ছক্কায় 6। তো এই 4 পর্যন্ত নিলেও কত আসে বলো? সর্বোচ্চ 4 6 নিলে 10 আসে, 4 আর 6 10 আসে। তো 4 দিয়েও হবে না, হবে কত দিয়ে বলো? 5 দিয়ে। তাহলে এখন 5 এর সাথে যদি 1 নেই, প্রথম ছক্কায় 5, দ্বিতীয় ছক্কায় 1, এটা আসতে পারে। প্রথম ছক্কায় 5, দ্বিতীয় ছক্কায় 2, এটা আসতে পারে। 3 4 5, দেখো প্রথম ছক্কায় যদি এরকম 5 আসে, দ্বিতীয় ছক্কায়ও যদি 5 আসে, তাহলে 5 আর 5 10 হয়। তো এটাও তো নেওয়া যাবে না, 10 অপেক্ষা বড়। তাহলে আমাদের কি করতে হবে? প্রথম ছক্কায় 5, দ্বিতীয় ছক্কায় 6, এই একটা কেস, এইটা আমরা নিতে পারবো, ঠিক আছে? এই একটা নিতে পারবো, বুঝতে পারছো? তাহলে একটা কেস আমাদের অনুকূল ফলাফল ম্যাচ করলো, প্রথম ছক্কায় 5, দ্বিতীয় ছক্কায় 6। এবার দেখো 5 দিয়ে তো শেষ, এবার 6 দিয়ে যদি যাই, 6 1 6 6 2 6 3 6 4 6 আর 4 10 হয়। এবার 6 5, দেখো প্রথম ছক্কায় 6, দ্বিতীয় ছক্কায় 5, এই একটা কেস আমরা নিতে পারবো, ঠিক আছে? এই একটা কেস আমরা নিতে পারবো 6 5। আরেকটা কেস আমরা নিতে পারবো কত বলো তো? 6 6, প্রথম ছক্কায় 6, দ্বিতীয় ছক্কায় 6। তাহলে টোটাল 36টার ভিতরে অনুকূল ফলাফল আমরা পাইছি কয়টা? 3টা। বুঝতে পারছো? অনুকূল ফলাফল পাইছি কয়টা? 3টা। তাহলে আমাদের টোটাল এলিমেন্ট কয়টা ছিল? 36টা না, কারণ কি? দুইটি ছক্কা নিক্ষেপ করা হয়েছে। তাহলে আমরা সূত্র শিখছিলাম ভাইয়া নমুনা ক্ষেত্র, এই যে এন অফ এস কিভাবে বের করতেছি দেখো। নমুনা ক্ষেত্র 6^m, তাহলে এম এর ভ্যালু কত? 2, তাহলে 6 স্কোয়ার মানে কত? 36। এন অফ এস হচ্ছে আমাদের 36, আর অনুকূল ফলাফল 10 অপেক্ষা বড়, সেটাকে আমরা বলবো হচ্ছে এন অফ এ। তাহলে এন অফ এ আমরা কত পাইছি? 3। তাহলে সম্ভাবনা যদি আমরা লিখি এন অফ পি, তাহলে এন অফ পি ইকুয়াল টু হচ্ছে এন অফ এস কত? 36, আর এখানে আমাদের এন অফ এ কত? 3। তাহলে কাটাকাটি করলে 3 12 36, তার মানে 1/12। আমাদের অ্যান্সার হচ্ছে গ নাম্বারটা, সেটা হচ্ছে কত? 1/12। বুঝতে পারছো কিনা বলো? গেল এটা 8 নম্বর। এবার দেখো 9 নম্বরটা, একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে প্রাপ্ত সংখ্যাটি জোড় এবং 3 দ্বারা বিভাজ্য। জোড়ও হইতে হবে এবং 3 দ্বারা বিভাজ্য হইতে হবে। তাহলে ছক্কাটা আমরা এস এস নমুনা ক্ষেত্রটা আগে লিখে নিই। 1 2 3 4 5 আর হচ্ছে গিয়ে 6 লিখলাম। লিখে এবার হচ্ছে কি বলছে? জোড় এবং 3 দ্বারা বিভাজ্য। তাহলে জোড়ও হইতে হবে, 3 দ্বারা বিভাজ্য, দুইটা কন্ডিশনই মানতে হবে। তাহলে দেখো এটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য, কিন্তু জোড় না, ঠিক আছে? এটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য এবং জোড়, ঠিক আছে? তাহলে ভাইয়া এন অফ এস তো সেই 6টাই রইলো, আর এন অফ এ তোমার কয়টা হয়ে গেল বলো তো? একটা। তাহলে সম্ভাবনা এন অফ পি যদি তুমি বের করতে চাও, অ্যান্সার আসবে কত? 1/6। তো এই হচ্ছে আমাদের কত বলো তো? 1/6। আশা করি বুঝছো। গেল 9 নম্বরটা। এবার দেখো 10 নম্বরটা, একটি বাক্সে 6টি নীল, 5টি সবুজ এবং 7টি হলুদ বল আছে। বাক্সটি থেকে নিরপেক্ষভাবে একটি বল তুলবা। বাক্স থেকে কি করবা? একটা বল তুলবা। তোলা হলে বলটা সাদা হওয়ার সম্ভাবনা। তো টোটাল বল আছে, সবগুলোকে একটা বাক্সতে রাখবা। তাহলে সর্বমোট যে কটা বল আছে সেটাই কি তোমার তোমার হচ্ছে সম্ভাব্য ফলাফল, তাই না? যে ভাইয়া বাছাই করতে পারবা কয়টা থেকে সম্ভাব্য, তোমার হচ্ছে সকলগুলা, মানে মোট কয়টা বল থেকে বাছাই করতে পারবা, সেটাই হচ্ছে গিয়ে তোমার কি বলতো? মোট সম্ভাব্য ফলাফল। আর এখান থেকে তুলবা কয়টা? একটা, ঠিক আছে? তো ভাইয়া মোট বল আছে হচ্ছে গিয়ে 5 আর 6। তাহলে এন অফ এস যদি বের করতে চাও, তাহলে এন অফ এস, তো এন অফ এস
যদি বের করতে চাও তাহলে এন অফ এস হচ্ছে মোট কয়টা বল আছে 6 প্লাস 5 প্লাস হচ্ছে কি কত 7 বলের ম্যাথে এগুলো সবগুলোকে যোগ করে দিবা 6 আর 5 কত 11 আর 7 তাহলে তোমার টোটাল কত চলে আসতেছে বলো 18 তো এটা যে যোগফল এন অফ এস এর ভ্যালু কত 18 মানে 18টা বল থেকে তোমার তোলার সুযোগ আছে তাহলে 18টা বল থেকে বাছাই করতে পারবা তো 18টা বলই হচ্ছে গিয়ে তোমার কি বলতো মোট সম্ভাব্য ফলাফল আর এখান থেকে তোমার আসার সম্ভাবনা এই মোট এই 18টা বল থেকে কয়টা বল আসতে পারে বলতো তোমাকে কি চাইছে বলতো নিরপেক্ষভাবে একটি বল তোলা হলে তা সাদা হওয়ার সম্ভাবনা তার মানে 18টা বলের ভিতরে কয়টা বল সাদা আছে সেটাই হচ্ছে গিয়ে তোমার অনুকূল ফলাফল তুমি দেখো বলগুলো কিন্তু নীল সবুজ হলুদ সাদা কোনো বলই নাই তাহলে 18টা বল থেকে তুমি যদি একটা বল তুলো তাহলে সেটা সাদা হবে তার কোনো সম্ভাবনা থাকবে বলতো সাদা বলতো নাই তাহলে সাদা ওঠার কোনো সম্ভাবনাও নাই তাহলে তুমি দেখো অনুকূল ফলাফল সাদা ওঠার অনুকূল ফলাফল সাদা উঠতে পারে কয়টা 0টা কারণ 18টা বলের মধ্যে একটা বলও সাদা নাই তো তুমি যদি 18টা বল থেকে একটা তুলো তাহলে সাদা ওঠার সম্ভাবনা মানে সাদা উঠতে পারে কয়টা বল সাদা উঠতে পারে 0টা বল সাদা উঠতে পারে কোনো অনুকূল ফলাফল এই ক্ষেত্রে নাই তাহলে সম্ভাবনা তুমি যদি এন অফ পি বের করতে চাও এন অফ পি তাহলে উপরে এন অফ এস 0 ডিভাইডেড বাই 18 তাহলে এটা সম্ভাবনা 0 মানে কোনো সম্ভাবনাই নেই ভাই 18টা বলের ভিতরে কোনো সাদা বলই নেই তো তুমি যদি বল তুলো একটা তাহলে জীবনে সাদা হবে না হবে না তাহলে সেটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার তাহলে এই হচ্ছে আমাদের ঘ নাম্বারটা আমাদের অ্যান্সার সাদা হওয়ার সম্ভাবনা 10 নম্বর গেল 11 নম্বর দেখো একটি থলিতে নীল বল 10টা সাদা বল 14টা এবং কালো বল আছে 18টা তো সেমভাবে আমরা এটা কি পাবো এন অফ এস পাবো তো এন অফ এস কত বলো 10 প্লাস 14 প্লাস হচ্ছে 18 তাহলে কত আসতেছে বলো আমাদের 10 আর 14 24 আর 18 34 42 তাহলে কত চলে আসতেছে বলো 42 দৈবভাবে একটি বল নেওয়া হলে বলটি নীল না হওয়ার সম্ভাবনা দেখো নীল না হওয়ার সম্ভাবনা তাহলে আগে নীল হওয়ার সম্ভাবনা বের করো তারপরে হচ্ছে কি করবা মাইনাস করে দিবা তো এখন এন অফ এ তাহলে এই যে 42টা বল থেকে এটা হচ্ছে তোমার মোট সম্ভাব্য ফলাফল 42 হইতে পারে ঠিক আছে মোট 42টা বল আছে সেখান থেকে তুমি একটা কি করবা হ্যাঁ বা তোমার এটা নমুনা ক্ষেত্রেও বলতে পারো হ্যাঁ সো এইখান থেকে তুমি কি করবা একটা বল তুলবা তাহলে 42টা বল থেকে একটা বল তুলবা সেই বলটা কি বলছে বলতো দুইভাবে একটি বল নেওয়া হলে নীল সেই বলটা নীল হইতে হবে তাহলে 42টা বল থেকে নীল বল আসতে পারে কয়টা সেটাই তোমার অনুকূল ফলাফল মোট সম্ভাব্য ফলাফল মানে হচ্ছে 42টা বল আছে সেখান থেকে নীল বল আসতে পারে কয়টা সেটাই তোমার অনুকূল ফলাফল তাহলে বলো নীল বল কয়টা আসতে পারে নীল বল আসতে পারে হচ্ছে 10টা তাহলে অনুকূল ফলাফল হচ্ছে কয়টা বলো তো 10টা 42টা বল থেকে একটা বল তুলবা নীল বল আসতে পারে হচ্ছে 10টার ভেতর থেকে তাহলে অনুকূল ফলাফল হচ্ছে কি 10 তাহলে এখন আমাদের বের করতে হবে কি বলো তো বলটি নীল না হওয়ার সম্ভাবনা তাহলে নীল না হওয়ার সম্ভাবনা দেখো নীল না হওয়ার যে সম্ভাবনা নীল না হওয়ার সম্ভাবনা এই তোমরা কি এগুলা লিখবা নাকি পরীক্ষায় লিখবা না কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য লিখতেছি ঠিক আছে সম্ভাবনা তো না হওয়ার সম্ভাবনা কি বলছি এক থেকে জাস্ট হওয়ার সম্ভাবনা মাইনাস করে দিবা হওয়ার সম্ভাবনা কি এন অফ এস কত এন অফ এস হচ্ছে কি আমাদের 42 আর এন অফ এ আমাদের কত এন অফ এ হচ্ছে কি 10 তাহলে 1 মাইনাস এই অ্যান্সার যদি আসে তাহলে এটা হবে 42 উপরে আসবে হচ্ছে 32 উপরে আসবে হচ্ছে কত 32 তো এখন তুমি এটাকে কি দিয়ে কাটাকাটি করতে পারো বলো তো এটাকে তুমি হচ্ছে গিয়ে 2 দিয়ে কাটাকাটি করতে পারো তাহলে 16 দুগুণে 32 21 দুগুণে 42 তাহলে 16/21 এই যে ঘ নাম্বারটাই তোমার কারেক্ট অ্যান্সার 11 নম্বর গেল এবার 12 নম্বর দেখো 1 থেকে 20 পর্যন্ত নম্বরের টিকিট থেকে একটি টিকিট দ্বৈতভাবে নেওয়া হলে টিকিটটি 3 অথবা 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা 3 এর গুণিতক অথবা 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা তোমার কাছে চাইছে তো ভাইয়া এখানে 1 থেকে 20 পর্যন্ত নম্বরের টিকিট আছে তুমি এখান থেকে কয়টা টিকিট নিবা একটা তাহলে আগে তোমার এন অফ এস বের করতে হবে তো এই টাইপের যদি সিরিয়াল দিয়ে থাকে তাহলে এন অফ এস কত পর্যন্ত 20 পর্যন্ত কত থেকে 1 থেকে এটাকে মাইনাস করবা যোগ করবা 1 তাহলে এন অফ এস আসবে কত 20 মাইনাস 1 19 তাহলে এখানে তোমার 20ই চলে আসবে এন অফ এস কত আসছে 20 এখন এন অফ এ তোমাকে বের করতে হবে তো ভাই 1 থেকে 20 পর্যন্ত নম্বরের টিকিট থেকে একটি টিকিট দুইভাবে নেওয়া হলে 3 অথবা 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা থাকে 1 থেকে 20 এর ভিতরে 3 এর গুণিতক কোনগুলো সেটা আগে আমরা দেখি 3 এর গুণিতক হচ্ছে 3 এর গুণিতক 3 একে 3 গুণিতক মানে কি নামতা 3 দুগুণে 6 3 একে 3 3 দুগুণে 6 3 তিরিকে 9 3 চারা 12 3 পাঁচা কত 15 3 6 18 3 শত 21 তাহলে 20 এর উপরে চলে যায় আর দিব না এবার 5 এর গুণিতক দেখি 5 এর গুণিতক গুলো কে বলো 5 এর গুণিতক হচ্ছে 5 10 আর হচ্ছে 15 আর হচ্ছে গিয়ে কি 20 1 থেকে 20 এর ভিতরে হ্যাঁ এখন অথবা মানে কি
সবগুলো উপাদান একবার করে নিবা। এবং মানে কি কমন, যদি এটার এবং হইতো তাহলে এন অফ এ কি হইতো বলো তো? আচ্ছা, অথবার জন্য এন অফ এ কি আর এবং এর জন্য কি হইতো? এবং এর জন্য জাস্ট দুইটার মধ্যে যেটা কমন আছে, কে কমন আছে? শুধুমাত্র 12ই কমন আছে, আর কেউ কমন নেই। তাহলে এবং থাকলে শুধু আমাদের অনুকূল ফলাফল তো 1, বাট এখন যেহেতু অথবা আছে তার মানে সবগুলো এলিমেন্ট একবার করে নিতে হবে। তাহলে কমন এলিমেন্টগুলো দুইবার থাকলেও নিতে হবে কয়বার? একবার। তাহলে ভাই এই 15 দেখো কমন, তাহলে 15 একটা 15 বাদ দাও, বাকি যা থাকবে যে কটা থাকবে সেটাই তোমার অনুকূল ফলাফল। তাহলে এখানে 3 6 9, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। তো কত হলো? 10টা, এই নয়, এটা 10টা নাকি দেখি আবার। 1 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ এটা নেওয়া যাবে না। 15 দুইবার ছিল, নিতে হবে কয়বার? একবার। ঠিক আছে, তাহলে আমাদের 9/20, আমাদের এখানে চলে আসবে কত বলতো? 9/20। কাটাকাটি করা যায়? যায় না। তাহলে এটাই হচ্ছে কি আমাদের এন অফ এ হচ্ছে গিয়ে 9, এন অফ এ হচ্ছে 9, আর হচ্ছে পি এন অফ পি হচ্ছে গিয়ে আমাদের কি 9/20। এই হচ্ছে কি আমাদের অ্যান্সার 9/20। আশা করি এটা বুঝতে পারছো 12 নম্বরটা। এবার দেখো 13 নম্বরটা, 3টি লাল 2টি নীল বল থেকে পুনঃস্থাপন না করে এই কথাটার মানে কি? পুনঃস্থাপন না করে এই কথাটার মানে বুঝতে হবে তোমাকে। পুনঃস্থাপন না করে এই কথাটার মানে হচ্ছে তুমি ধরো হচ্ছে বলটা তুলে ওটা আবার বক্সে রেখে দিবা, ওটা ফেলে দিবা বা বাইরে রাখবা। তো এটাকে বলা হচ্ছে গিয়ে কি বলতো? পুনঃস্থাপন না করে। তো এই ক্ষেত্রে সম্ভাবনা যেটা বের করবা, তো আগে তুমি হচ্ছে এন অফ এস বের করবে, মোট অনুকূল ফলাফল, তো বলগুলোর যোগফল। তাহলে 2 আর 3 কত বলতো? 5টি। তাহলে টোটাল বল হচ্ছে আমাদের কয়টা? 5টি। এবার দেখো সম্ভাবনা এই ক্ষেত্রে ডিরেক্ট করে ফেলবা, সম্ভাবনা ডিরেক্ট করে ফেলবা। কি করবা? ফার্স্ট অফ অল দেখো কি বলছে, লাল হওয়ার সম্ভাবনা, তাই না? তাহলে পরপর 2টা বল তুলবা। কয়টা বল তুলবা? 2টা। পরপর 2টা বল তুলবা, আর হচ্ছে লাল হওয়ার সম্ভাবনা। তাহলে একটা বল তুললে লাল হওয়ার সম্ভাবনা কত সেটা আগে লিখবা। তাহলে টোটাল বল আছে 5টা, তাহলে লাল হওয়ার অনুকূল ফলাফল হচ্ছে 3, তাহলে এটা কি 3/5। এবার প্রথমবার এটা তুলে ফেললাম, সম্ভাবনা পাইছো 3/5। এটা হচ্ছে পরস্পর নির্ভরশীল ঘটনা, তুলে গুণ করে সম্ভাবনা বের করতে হয়, এটা বুঝাই আসছি সিকিউ ক্লাসে, আর বলতেছি না। তো 3/5। তো ভাই একটা বল উঠায় তুমি বাইরে রেখে দিছো, ওটা আবার ভেতরে ফেলো নাই, তাহলে পুনঃস্থাপন করো নাই। তার মানে টোটাল বল 5টা ছিল, এখন হয়ে যাবে কয়টা? 4টা। তো ধরে নাও ওই বলটা লাল বের হয়েছিল, তাহলে লাল বল আর থাকবে কয়টা বলো তো? 2টা। তাহলে তোমার যে সম্ভাবনা যেটা আসতেছে এখানে কত আসবে? 1/2, তাহলে এটা চলে আসবে তোমার 3/10। কত চলে আসবে বলো তো সম্ভাবনা চলে আসবে হচ্ছে গিয়ে 3/10। 13 নম্বরটা শেষ। এবার দেখো 14 নম্বর প্রশ্নটা আমাদের কি বলছে? 14 নম্বর প্রশ্নটা বলছে, একটি থলিতে 3টি লাল 5টি সাদা এবং xটি কালো বল আছে। দুইভাবে একটি বল আসার সম্ভাবনা 1/6 হলে, আচ্ছা তাহলে দুইভাবে একটি লাল বল আসার সম্ভাবনা 1/6 হলে কালো বলের সংখ্যা কয়টি? এটা হচ্ছে কি আমাদের প্রশ্ন, তাই না? তো আমরা এটাকে কিভাবে করব? সো খেয়াল করো, সবার আগে আমাদের যেটা লাল বল আসার সম্ভাবনা আছে, তো লাল বল আসার সম্ভাবনা থেকে আমরা একটা সমীকরণ বানাইতে হবে। তো আগে আমরা দেখি এন অফ এস কত। এন অফ এস, তো এখানে আমাদের 3টা হচ্ছে লাল বল, 5টি হচ্ছে সাদা বল, আর এক্সটি হচ্ছে কালো বল। ঠিক আছে, আগে আমরা এন অফ এস বের করে ফেললাম। তাহলে আমাদের এটা চলে আসলো 8+x। এবার আমাদের কি বের করতে হবে বলতো? এন অফ এ। তো লাল বল হচ্ছে কয়টা? 3টা। তাহলে এটা হচ্ছে আমাদের কত? লাল, তাই না? লাল বল হচ্ছে 3টা, তাহলে এটা হয়ে গেল আমাদের কত? 3। তাহলে এখন আমাদের সমীকরণটা কি? সমীকরণটা হচ্ছে গিয়ে লাল বল আসার সম্ভাবনা সমান সমান আমাদের 1/6। তাহলে লাল বল আসার সম্ভাবনা যদি আমি লিখি, মোট ফলাফল হচ্ছে 8+x, আর এখানে উপরে হবে কত বলো তো? 3। যেহেতু লাল বল আসার সম্ভাবনা এটা সমান সমান আমাদের বলে দিচ্ছে 1/6। তো ভাইয়া 8+x সমান সমান 3 6 কত বলো তো? 18। এখন তোমার লাগবে কি? x লাগবে। তো x সমান সমান 18 - 8 সমান সমান কত আসতেছে বলো? 10। তো x কি ছিল? কালো বলের সংখ্যা না, xটি কালো বল, তাহলে আমরা x এর ভ্যালু কত পাইছি? 10। তাহলে কালো বলও আছে কয়টা বলো তো? 10টি। বুঝছো? ওকে, এবার চলো আমরা 15 নম্বর প্রশ্নটা দেখি। 15 নম্বর প্রশ্ন কি বলছে? 90 থেকে 100 এর মধ্যে একটি সংখ্যা দুইভাবে চয়ন করলে মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাবনা। ভাইয়া তাহলে এন অফ এস কি হবে? একটু আগে শিখাইছি না, যে এরকম রেঞ্জ দেওয়া থাকলে শেষ 100 মাইনাস আদি 90, তারপরে কত থেকে কত সেটা লিখে 1 প্লাস হচ্ছে 1। তাহলে 100 - 90 তাহলে কত আসে আমাদের?
10 10 আর 1 11, বুঝতে পারছো? তো আমাদের এখানে এন অফ এস কত চলে আসছে 11। এখন আমাদের বলছে এত এর মধ্যে একটি সংখ্যা দৈর্ঘ্যভাবে চয়ন করলে মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত। তাহলে এখানে কিন্তু অলরেডি লেখা আছে মৌলিক সংখ্যাগুলো, এটা তো বুঝতেই পারতেছো 1 থেকে 10 এর মধ্যে এটা হচ্ছে 11 থেকে 20, এটা 21 থেকে 30, এরপর হচ্ছে এটা 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, এরকম ভাবে লেখা আছে, 61 থেকে 70 এগুলা লেখা আছে। এখন আমাদের বলছে 90 থেকে 100, তাহলে এটা কি 90 থেকে 100 ভিতরে মৌলিক সংখ্যা আছে কয়টা বলো তো? একটা। তাহলে আমার এন অফ এ কত? এন অফ এ সমান সমান হচ্ছে 1। তাহলে এন অফ এস হচ্ছে 11, এন অফ এ 1, সুতরাং সম্ভাবনা এন অফ পি সেটা সমান সমান হচ্ছে আমাদের কত আসবে বলো তো? সেটা সমান সমান হচ্ছে আমাদের কত আসবে? এটা সমান সমান আসবে হচ্ছে কি আমাদের 1/11, তাই না? এন অফ এ হচ্ছে আমাদের 1, এন অফ এস হচ্ছে কি আমাদের কত? 11। তাহলে এটা আমাদের কারেক্ট অ্যান্সার 1/11। এখন এইভাবে এই সংখ্যাগুলো তোমাকে আমি লিখে দিছি, সো এটা মেমোরাইজ করতে পারো। প্লাস আমি তোমাকে একটা শর্টকাট বলে দিই যে ভাইয়া এন অফ এ বের করার জন্য যে কোনো সংখ্যক নাম্বারের ভিতরে মৌলিক সংখ্যা বলতে পারে 10 থেকে 30, 10 থেকে 40, 10 থেকে 50, অথবা তোমার বলতে পারে 30 থেকে 40, অথবা বলতে পারে 60 থেকে 80 এর মধ্যে মৌলিক সংখ্যা। তো এগুলো তোমাদের এই সংখ্যাগুলো এন অফ এ বের করার জন্য একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে আমি তোমাকে বলি, এই যে দেখো 4 2 2 3 2 2 3 2 1, এইটা মনে রাখবা। তো ভাইয়া এখানে 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা 4টা, ঠিক আছে? তারপর 10 থেকে 20 এর মধ্যে 2টা, 21 থেকে 30 এর মধ্যে 2টা, 31 থেকে 40 এর মধ্যে 3টা, এরকম এই সিরিয়াল এটা লেখা আছে, এই যে বুঝতে পারছো? এই যে আমরা যদি বলি 41 থেকে 43, এই যে 4 নাম্বার না, হ্যাঁ 41 থেকে 50 এর মধ্যে, বুঝতে পারছো? এই হচ্ছে 3টা, এরকম আর কি, বুঝছো? এই যে প্রথম কেসে হচ্ছে 4টা, পরের আচ্ছা 4 4 2 2 4 4 2 2 4 4 2 2 3 2 2 3 2 1, বুঝতে পারছো? 2 4 6 8 10, ঠিক আছে 4 4 2 2, প্রথমটাতে 4, পরেরটাতেও কি 4, তারপরটাতে 2, তারপরটাতে 2 3 2 2 3 2 1, বুঝতে পারছো? এইভাবে তুমি এই সংখ্যাটা যদি মনে রাখো, তাহলে দেখো তো আমাদের 90 থেকে 100 লাস্ট ঘর কোনটা? এটা এই যে 1/11, বুঝতে পারছো? এবার মৌলিক সংখ্যা যদি আসে আশা করি এবার অ্যান্সার করতে পারবা তুমি। এবার দেখো 16 নাম্বারটা কি বলছে, প্রথম 5টি স্বাভাবিক সংখ্যা দৈব চরণে পূর্ণবর্গ সংখ্যা আছে, প্রথম 25টি না, প্রথম 25টি, 5টি পড়তেছি, প্রথম 25টি স্বাভাবিক সংখ্যা চয়নে দৈব চয়নে পূর্ণবর্গ সংখ্যা আসার সম্ভাবনা। তাহলে প্রথম 25টি মানে কি 1 থেকে 25, 1 থেকে 25, তাহলে এন অফ এস বের করবে কিভাবে বল? এন অফ এস মানে হচ্ছে 25 মাইনাস 1 প্লাস হচ্ছে আবার 1, তাহলে সমান সমান কত চলে আসবে বলো তো? 25, বুঝছো? এখন তোমার দরকার কি এন অফ এ, 1 থেকে 25 এর ভিতরে পূর্ণবর্গ সংখ্যা মানে যেই সংখ্যাগুলোকে বর্গ করলে মানে রুট আওয়ার করলে, হ্যাঁ বর্গমূল করলে, যেই সংখ্যাগুলোকে বর্গমূল করলে দশমিক আসে না, সেগুলোই হচ্ছে কি আমাদের পূর্ণবর্গ সংখ্যা 1 থেকে 25 এর মধ্যে। তুমি চিন্তা করো 1 কে বর্গ করো 1ই আসবে, তুমি 2 কে বর্গ করলে দশমিক আসবে 3, 4 কে বর্গ করো 2 আসবে, সেম ভাবে তুমি 9 কে বর্গ করো তাহলে কত আসবে? 3 আসবে, সেম ভাবে তুমি 16 কে বর্গ করো তাহলে কত আসবে? 4 আসবে, আর তুমি যদি 25 কে বর্গ করো বা বর্গমূল করো, আসলে বর্গ বলতেছি কেন, বর্গমূল করো তাহলে 25 কে বর্গমূল করলে কত আসবে? 5 আসবে। তো এগুলাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তো এন অফ এ, আচ্ছা এটা এন অফ এ, তো আমরা এটা শুধু এ লিখছি, হ্যাঁ এটা কি লিখছি? শুধু এ। তো সুতরাং এখন যদি আমি এন অফ এ লিখি মানে এ এর উপাদান সংখ্যা, তাহলে সেটা কয়টা বলতো? 2 4 5, এই হচ্ছে গিয়ে 5টা। তাহলে অনুকূল ফলাফল আমরা পাইছি, মোট সম্ভাব্য ফলাফল পাইছি। এবার আমাদের সম্ভাবনা এন অফ পি সম্ভাবনা যদি বের করতে চাই তাহলে আমাদের 5/25 সম্ভাবনা চলে আসবে কত? 1/5। আমাদের অ্যান্সার আছে না 1/5, এই হচ্ছে আমাদের 1/5 অ্যান্সার 16। এবার দেখো 17 নম্বর প্রশ্নটা কি বলছে, ম্যাথমেটিক্স শব্দটির প্রত্যেকটি বর্ণ আলাদা করে একটি বাক্সে রাখে। তো প্রত্যেকটা বর্ণকে যদি আলাদা করো, গুণে দেখো এখানে বর্ণ আছে কয়টা? 11টা। তো এই 11ই হবে তোমার কি বলতো? এন অফ এস। তো এন অফ এস কত বলো? 11। কেন? কারণ হয়তো তুমি বক্সের ভিতরে রাখবা, ওই যে বল রাখা, এবার লাগতেছে তুমি বর্ণ রেখে একটা বর্ণ উঠাবে, তাহলে টোটাল সম্ভাব্য ফলাফল কয়টা বলো তো? টোটাল কয়টা বর্ণ আসতে পারে? 11টা বর্ণ আসতে পারে টোটাল। এখন আমাদের যে কোনো একটা বর্ণ আসার সম্ভাবনা, সেটা কি বলছে বলতো? বক্সটি থেকে নির্বাচিত একটি বর্ণ তুললে সেটি টি, তাহলে টি হওয়ার সম্ভাবনা, তাহলে অনুকূল ফলাফল মানে টি আছে কয়টা সেটা আমাদের দেখতে হবে। টোটাল আছে 11টা, টি আছে কয়টা? টি আছে একবার 2বার, তাহলে আমাদের অনুকূল ফলাফল কত? 2। তাহলে সম্ভাবনা যদি আমি নিই এন অফ পি, তো এন অফ পি হচ্ছে কি আমাদের কত? 11, 2/11। তাহলে 2/11 অপশনে আছে না, এই যে 2/11, ঠিক আছে 2/11, বুঝতে পারছো? গেল 17 নাম্বারটা।
18 নাম্বারটা দেখো, প্রবাবিলিটি ট্রি এর বর্ণগুলোকে পৃথকভাবে একটি বক্সে রাখা হলো। দুইভাবে একটি বর্ণ তোলা হলে সেটি স্বর বর্ণ না হওয়ার সম্ভাবনা চাইছে। তাহলে কি করবো? 1 মাইনাস হওয়ার সম্ভাবনা, আমাদের 1 মাইনাস হওয়ার সম্ভাবনা। এখানে আগে দেখি প্রবাবিলিটিতে তোমার বর্ণ আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, টোটাল 15টা বর্ণ আছে। ঠিক আছে, তাহলে এন অফ এস আমাদের কি বলো? এন অফ এস সমান হচ্ছে আমাদের 15। এখন আমাদের কি দরকার? এখন আমাদের দরকার হচ্ছে এন অফ এ। এন অফ এ মানে কি? স্বরবর্ণ। স্বরবর্ণ মানে ভাওয়েল। স্বরবর্ণ মানে কি বলতো? ভাওয়েল। ভাওয়েল শিখছো না বলতো? আমি যদি বলি যে এই স্বরবর্ণ, এই স্বরবর্ণ গুলোকে কি কি? এ ই আই ও ইউ, তো এগুলো সবগুলো কমা দিয়ে লিখি, এগুলাই হচ্ছে আমাদের স্বরবর্ণ। তো এখন স্বরবর্ণ না হওয়ার সম্ভাবনা, আগে দেখি স্বরবর্ণ আছে কয়টা সেটা আগে বের করি। অনুকূল ফলাফল, স্বরবর্ণ আসার অনুকূল ফলাফল, একটা আছে উইথ ও, তারপরে এ দুইটা, তারপর হচ্ছে এখানে আছে আই, এখানে একটা আই আছে, আর এখানে আছে হচ্ছে গিয়ে ডাবল ই। তাহলে কত? 4 আর 2 6। তাহলে স্বরবর্ণ আসার সম্ভাবনা কত বলতো? 6। ঠিক আছে, তো না আসার সম্ভাবনা আমাদের এখন বের করতে হবে, তাই না? 1 2 ও এ, এই আই আছে দুইটা। ঠিক আছে, 2 4 6। আচ্ছা, এবার আমাদের কি করতে হবে? না আসার সম্ভাবনা। তো না আসার সম্ভাবনা মানে কি? 1 মাইনাস আসার সম্ভাবনা। তাহলে 1 মাইনাস আসার সম্ভাবনা যদি তুমি দেখো, তো আসার সম্ভাবনা কত হবে বলতো? 6/15। 6/15। তাহলে এখানে তোমাদের আসবে, তো এখান থেকে যদি কাটা মাইনাস করো তাহলে 15। 6 থেকে 15 যদি 15 থেকে 6 মাইনাস করলে আসবে কত? 9। তো এবার কাটাকাটি করলে আসবে 3 3 9, 3 5 15। অ্যান্সার হচ্ছে তোমার কত? 3/5। তাহলে তোমার 18 নাম্বারের অ্যান্সার তুমি কত পেলা বলো তো? ঘ, 3/5। বুঝতেছো না? জাস্ট লসাগু করছি। 1 মাইনাস 6/15 লসাগু করলে 9/15 মানে 3/5। আশা করি বুঝছো। এবার দেখো 19 নম্বর প্রশ্নটা কি বলছে? 2000 সালের ফেব্রুয়ারি মাসে মোট 5 দিন বৃষ্টিপাত হয়েছিল। উক্ত বছরে 12ই ফেব্রুয়ারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কত ছিল? দেখো, এই টাইপের ম্যাথগুলো করার জন্য এন অফ এস যেটা, এই এন অফ এসটা তোমার হবে মাস কত দিনে। ঠিক আছে, মাস কত দিনে। সো মাস কত দিনে, সেটাই হচ্ছে গিয়ে তোমার এন অফ এস। এই টাইপের প্রশ্ন, হ্যাঁ, বৃষ্টি হবে নাকি হবে না, হ্যাঁ, কাজ করে তোমার হচ্ছে 5 দিন 6 দিন কাজ করে। তো ফেব্রুয়ারি মাসে বললো মার্চ মাসে 5 দিন কাজ করে, তাহলে একদিন ধরো 12ই ফেব্রুয়ারি কাজ করার সম্ভাবনা। এই টাইপের প্রশ্ন, মানে 12ই মার্চ কাজ করার সম্ভাবনা। বুঝছো? মানে মাস এবং হচ্ছে দিন তোমাকে দিয়ে দিবে, তাহলে কোনো একদিন ওই ঘটনা ঘটার সম্ভাবনা। তো বৃষ্টি দিয়েই বেশি আসে। তো এখানে বলাই আছে যে ফেব্রুয়ারি মাসে মোট 5 দিন বৃষ্টি হয়েছে। যে যতদিন কোনো একটা ঘটনা ঘটবে সেটা হচ্ছে কি তোমার অনুকূল ফলাফল। তাহলে এন অফ এ সেটা হচ্ছে কি তোমার 5। বুঝতে পারছো? যতদিন কোনো ঘটনা ঘটবে সেটাই হচ্ছে তোমার অনুকূল ফলাফল। এই টাইপের যদি তথ্যভিত্তিক আসে, যতদিন কোনো ঘটনাটা ঘটবে সেটাই তোমার অনুকূল ফলাফল। তাহলে এখানে দেখতেছো যে 5 দিনে বৃষ্টিপাত হয়েছিল, তাই না? এখন উক্ত বছরে তোমাকে বলবে কোনো একটা দিনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। বুঝছো? বলবে কোনো একটা মাসে এতদিন বৃষ্টি হয়েছিল, যতদিন বৃষ্টি হবে বা কাজ করবে যাই হবে সেটাকে ধরবো হচ্ছে এন অফ এ। আর মাস কত দিনে? 30-এ মাস, 31-এ মাস, নাকি 28 দিনে মাস, নাকি 29 দিনে মাস? 29 দিনে তো 28 29 তো ফেব্রুয়ারিতেই হয়। সো সেটাই আমি আলোচনা করতেছি। তো মাস কত দিনে, ঠিক আছে, মাস কত দিনে সেটাই হবে তোমার এন অফ এস। মোট সম্ভাব্য ফলাফল সেটাই হবে কি? এন অফ এস। আর ওই কতদিন ঘটনাটা ঘটছে সেটাই হচ্ছে গিয়ে কি? এন অফ এ। আর তোমাকে যদি সম্ভাবনা বের করতে বলে তাহলে সম্ভাবনার সূত্র ফালাবা। এখন ঝামেলাটা কোথায় লাগছে? এন অফ এ তো পেয়ে গেলাম, এন অফ এস কি? মাস কতদিন, এখানে আমাদের একটা ঝামেলা লাগছে। এখন ফেব্রুয়ারি মাস তো 28 দিনেও হয়, 29 দিনেও হয়, আর বাকি মাস, বাকি বছরগুলো এই যে দেখো এভাবে তুমি এটা জানো যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, এইভাবে যদি মাসগুলো তুমি গুনো তাহলে হাতের এই ফাঁকা জায়গায় যেগুলো পড়ে সেগুলো হচ্ছে 30-এ মাস, আর ওই যে উঁচু জায়গায় যেগুলো পড়ে সেগুলো হচ্ছে গিয়ে কি? 31-এ মাস। চাই না? যেমন যদি আমি এখান থেকে শুরু করি, যে এখান থেকে যদি শুরু করি তাহলে আমার এখানে পড়তেছে জানুয়ারি, তো জানুয়ারি মাস 31-এ, ফেব্রুয়ারি মাস 28 অথবা 29-এ, এটাই শুধু ব্যতিক্রম। এবং হচ্ছে ফেব্রুয়ারি, মার্চ আবার কত? 31-এ, মার্চ, এপ্রিল আবার কত? 30-এ, জুন আবার কত? 31-এ, জুলাই আবার কত? 30-এ, আগস্ট আবার কত? 31-এ, সেপ্টেম্বর আবার কত? 31-এ। এইভাবে তুমি হচ্ছে গিয়ে হাত দিয়ে করে ফেলতে পারো। ঝামেলাটা লাগায় কি? ফেব্রুয়ারি মাস ভাই, এটা কি 28 দিনে নাকি হচ্ছে গিয়ে তোমার 29 দিনে, তাই না? এটা আমাদের বুঝতে হবে। দেখো, যদি লিপ ইয়ার হয় মানে অধিবর্ষ, অধিবর্ষ বা ইংলিশে যদি আমরা বলি যে ভাইয়া লিপ ইয়ার, সো যদি কি হয়? লিপ ইয়ার হয়,
তাহলে এটার জন্য ফেব্রুয়ারি মাস কত দিনে হবে জানি, 29 দিনে হবে। এটার জন্য ফেব্রুয়ারি মাস কত দিনে হবে, 29 দিনে। আর যদি হচ্ছে অন্যথায় মানে ওইটা যদি না হয়, তাহলে অন্যথায় ফেব্রুয়ারি মাস কত দিনে হবে, 28 দিনে হবে। লিপ ইয়ার হইলে ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়, আর লিপ ইয়ার না হলে 28 দিনে হয়। এখন আমাদের দেখতে হবে যে সালটা দেওয়া আছে ওটা কি লিপ ইয়ার নাকি লিপ ইয়ার না। তো দেখো লিপ ইয়ার কিনা, লিপ ইয়ার নির্ণয়। সো লিপ ইয়ার যদি তুমি নির্ণয় করতে চাও, তো লিপ ইয়ার নির্ণয়, সো নির্ণয় করবা কিভাবে করবা দেখো। সো লিপ ইয়ার নির্ণয় করার জন্য দুইটা টেকনিক আছে। একটা হচ্ছে গিয়ে যদি তোমার 100 এর গুণিতক হয়, 100 এর যদি কি হয় বলতো, গুণিতক। 100 এর গুণিতক মানে কি, শেষে দুইটা শূন্য থাকতে হবে। 100 এর গুণিতক মানে শেষে শূন্য আছে, সহজ কথা। তাহলে 100 দিয়ে ভাগ করে দেখতে হবে এবং 400 দিয়েও ভাগ করে দেখতে হবে। তাহলে 100 এবং 400 দ্বারা বিভাজ্য হতে হবে, তাহলে তুমি হচ্ছে এটা দ্বারা বিভাজ্য হবে, যদি হয় তখন তো সেটাকে তুমি বলতে পারবে 100 এবং 400 দ্বারা বিভাজ্য হলে এটাকে তুমি বলতে পারবা যে ভাইয়া লিপ ইয়ার। 100 এর গুণিতক যদি হয়, যেমন উদাহরণ হিসেবে বলতে পারি যে ভাইয়া এরকম তোমাকে আমি বললাম যে 4000, অথবা আমি তোমাকে বললাম 2000, অথবা আমি তোমাকে বললাম যে 2500, এই টাইপের সংখ্যাগুলো থাকে, তার মানে এগুলো 100 এর গুণিতক। এগুলো 100 এবং 400 দ্বারা বিভাজ্য হয় কিনা সেটা দেখতে হবে। অবশ্যই আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে মানে 100 আর 400 দ্বারা বিভাজ্য কিনা এটা দেখতে হবে। যদি 100 এবং 400 দ্বারা বিভাজ্য হয় তাহলে তুমি বলতে পারবা যে হ্যাঁ এটা লিপ ইয়ার, ঠিক আছে। তাহলে 100 এবং 400 দ্বারা বিভাজ্য হতে হবে, তাহলে তুমি বলতে পারবা যে হ্যাঁ এটা একটা লিপ ইয়ার। আর যদি অন্য যে কোনো সংখ্যা হয় তাহলে তুমি মনে রাখবা 4 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। 4 দ্বারা অন্য কোনো সংখ্যা মানে 100 এগুলা ছাড়া কি দ্বারা বিভাজ্য হতে হবে বলতো, 4 দ্বারা বিভাজ্য হতে হবে। যেমন আমি তোমাকে বললাম যে 2024 এই সালটার কথাই চিন্তা করো। তো এই টাইপের সাল যদি হয়, ঠিক আছে, 100 এর গুণিতক না যে কোনো সংখ্যা 2024, তাহলে এটা 4 দ্বারা বিভাজ্য হতে হবে। কি দ্বারা বিভাজ্য হতে হবে, 4 দ্বারা বিভাজ্য। সহজে বুঝতে পারছো বলো। 100 এর গুণিতক হলে 100 বা 400 দ্বারা বিভাজ্য হতে হবে, তাহলে লিপ ইয়ার বলবো। আর যদি 4 দ্বারা অন্য সংখ্যাগুলো হয় 4 দ্বারা বিভাজ্য হলে লিপ ইয়ার বলতে পারবো। যেমন 2024 একটা লিপ ইয়ার, বাট তুমি যদি 2025 কে 4 দিয়ে ভাগ করো, লিপ ইয়ার না, তাই না? এটা হবে না, এটা লিপ ইয়ার হবে না, বাট এটা কিন্তু কি হবে, লিপ ইয়ার হবে। আশা করি লিপ ইয়ারের বিষয়টা তুমি বুঝতে পারছো। সহজে মনে রাখবা 100 এর গুণিতক হলে 100 অথবা 400 দ্বারা ভাগ, আর যদি অন্য সংখ্যা হয় তাহলে 4 দ্বারা ভাগ। দশমিক না আসলেই ওগুলা লিপ ইয়ার। এখন তুমি দেখো এই 2000 তাহলে 2000 কে তুমি 100 দিয়ে ভাগ করো তাও দশমিক পাবা না, 400 দিয়ে ভাগ করো তাও দশমিক পাবা না, তার মানে হ্যাঁ এই 2000 এটা কি বলতো, লিপ ইয়ার। এই 2000 হচ্ছে কি বলতো, লিপ ইয়ার। লিপ ইয়ার হলে ফেব্রুয়ারি মাস কত দিনের, 29 দিনের। তাহলে এন অফ এস আমাদের কত বলতো, 29। তাহলে সম্ভাবনা এন অফ পি যদি তুমি বের করতে চাও তাহলে এটা কি হবে বলো, আমাদের 5/29 অ্যান্সার আছে না, 5/29, এই যে 5/29। তো আশা করি এটা তুমি পুরোপুরি বুঝতে পারছো। একটা বিস্তারিত কনসেপ্ট তোমাকে আলোচনার মাধ্যমে আমি এই কোশ্চেনটা বুঝিয়ে দিলাম, লিখে গেল। এবার 20 নাম্বারটা দেখো, রফিকের খুলনা হতে রাজশাহী বাসে যাওয়ার সম্ভাবনা 4/5, রাজশাহী হতে রংপুর ট্রেনে যাওয়ার সম্ভাবনা 6/7। রফিক খুলনা হতে রাজশাহী বাসে, কিন্তু রাজশাহী হতে রংপুর ট্রেনে না যাওয়ার সম্ভাবনা আছে। যেটা যাওয়ার সম্ভাবনা সেটা সেভাবেই রাখবা। দেখো অলরেডি কিন্তু তোমাকে সম্ভাবনাই দেওয়া আছে। তো এগুলো হচ্ছে পরস্পর নির্ভরশীল ঘটনা, তো এগুলাকে হচ্ছে গুণ করে বের করতে হয়। তো কিভাবে করবা সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। সম্ভাবনা ডিরেক্টলি দেওয়া আছে, তোমাকে হচ্ছে গিয়ে যাওয়া এবং না যাওয়ার সম্ভাবনা। তুমি যদি এই সম্ভাবনাগুলো বের করতে চাও জাস্ট গুণ করে করতে হবে সম্ভাবনা। তো সম্ভাবনা যদি বের করতে চাও দেখো কি করবা। তাহলে প্রথমে আমাদের বলছে যে রফিক খুলনা হতে রাজশাহী বাসে যাওয়ার সম্ভাবনা দেওয়া আছে। আমাদের বলছে খুলনা হতে রাজশাহী বাসে যাবে, ঠিক আছে। তো যেটা দেওয়া আছে সেটাই ও করবে। তো খুলনা হতে রাজশাহী বাসে যাবে, তো বাসে যাওয়ার সম্ভাবনা অলরেডি আমাকে দেওয়া আছে 4/5। তো আমি এখানে সম্ভবত 4/5 ইন্টু এরপরের কেসটা কি বলছে, কিন্তু রাজশাহী হতে রংপুর ট্রেনে না যাওয়ার সম্ভাবনা। তাহলে রাজশাহী থেকে রংপুর ট্রেনে যাবে না, ওইটার সম্ভাবনা। তো এখন তুমি দেখো তো যাওয়ার, যে রাজশাহী হতে রংপুর তোমাকে না যাওয়ার সম্ভাবনা দেওয়া আছে না, কিন্তু তোমাকে দেওয়া আছে কি যাওয়ার সম্ভাবনা।
তাহলে না যাওয়ার সম্ভাবনা কিভাবে বের করবো? 1 - 6/7। 1 - 6/7 যদি করো তো এটাকে কাটাকাটি করলে 1/7ই আসবে। তাহলে এখানে তুমি না যাওয়ার সম্ভাবনা বসাবো, ঠিক আছে? এই যে না যাওয়ার সম্ভাবনা বসাবো, কিন্তু যাওয়ার সম্ভাবনা না। যাওয়ার সম্ভাবনা ছিল 6/7, না যাওয়ার সম্ভাবনা হচ্ছে 1 - 6/7। তুমি পাবা কি 1/7। তো এখানে তুমি জাস্ট 1/7টা বসাই দাও, তাহলে এখানে চলে আসবে 4 আর 5 7 কত বলো তো 35। 4/35 কাটাকাটি করা যায় না, এটাই হচ্ছে কি তোমার অ্যান্সার। তো এটাই হচ্ছে কি তোমার অ্যান্সার 4/35 গেল এটা। 21 নাম্বারটা দেখো, একটি বাক্সে 4টি লাল, 5টি সবুজ ও 6টি সাদা বল আছে। বুঝতে পারছো? 4টা 5টা 6টা, তাহলে এন অফ এস জাস্ট কি হবে? যোগফল। তো 4 + 5 + 6 = 15। ঠিক আছে, এবার বলছে বাক্স থেকে একটি বল দুইভাবে তোলা হলো, বলটি লাল অথবা সবুজ হওয়ার সম্ভাবনা। লালও হইতে হবে এবং কি সবুজও হইতে হবে। তাহলে এন অফ এ তোমার কি হবে দেখো, লালও হবে এবং সবুজও হবে। তাহলে লাল কয়টা? 4, তাহলে সবুজ কয়টা বলো তো? 5। বুঝছো? অথবা মানে দুইটাই তোমাকে নিতে হবে, দুইটাই নিতে হবে, লালও নিতে হবে সবুজও নিতে হবে। তাহলে অনুকূল ফলাফল হবে 4 আর 5 মানে কত? 9। তাহলে সম্ভাবনা এন অফ পি যেটা তুমি পাবা, এন অফ পি যেটা তুমি পাবা সেটা হচ্ছে গিয়ে কত? 9/15। সো এখানে 9 কাটাকাটি করলে 3 3 × 9 3 × 5 = 15। তোমার অ্যান্সার চলে আসবে কত বলো তো? 3/5। আশা করি বুঝছো 21 নম্বরটা। এবার দেখো 22 নম্বরটা, একটি নিরপেক্ষ মুদ্রা দুইবার নিক্ষেপ করা হলে সবচেয়ে বেশিবার টি পাওয়ার সম্ভাবনা। তো একটা মুদ্রাকে দুইবার নিক্ষেপ করছো না, তাহলে অনুকূল ফলাফল কি হবে? 2 মানে হচ্ছে অনুকূল ফলাফল না, মোট সম্ভাব্য ফলাফল। তাহলে 2 এটাই হচ্ছে তোমার এন অফ এস। সো এন অফ এস কত বলো তো? দুইবার নিক্ষেপ করছো, তাহলে এন অফ এস 2² মানে হচ্ছে 4, 4বার আসবে, 4বার আসবে। এখন এই দুইবার নিক্ষেপ করা হলে সবচেয়ে বেশিবার টি পাওয়ার সম্ভাবনা, এই টাইপের প্রশ্ন যদি তোমাকে করে সবচেয়ে বেশিবার টি বা সবচেয়ে কমবার টি, তাহলে তোমাকে তো নমুনা ক্ষেত্রটা আগে লিখে নিতে হবে। নমুনা ক্ষেত্র ছাড়া তো তুমি বুঝবা না। তো নমুনা ক্ষেত্র এমসিকিউতে বের করার শর্টকাট কি দেখো তো, এই যে এস যদি বের করো নমুনা ক্ষেত্র, এটা শর্টকাট হচ্ছে যেহেতু টোটাল এলিমেন্ট হচ্ছে 4, এটাকে অর্ধেক বানাইলে হয় 2, তাহলে 2টা হেড লিখবা 2টা টেল লিখবা। তাহলে দেখো এই যে একটা হেড 2টা হেড, এই যে একটা টেল, এই যে একটা টেল, 2টা হেড এবং 2টা টেল লিখবা, 2টা হেড এবং 2টা টেল লিখবা। লিখা হয়েছে। এরপরে দেখো তারপর হচ্ছে জাস্ট এই যে 2টা হেড 2টা টেল লিখছো, এবার এটাকে অর্ধেক করো, একটা হেড একটা টেল লিখবা, একটা হেড একটা টেল, তারপরে একটা হেড একটা টেল, শেষ। এটাই হচ্ছে তোমার নমুনা ক্ষেত্র। এখন তোমাকে বলছে যে সবচেয়ে বেশিবার টি পাওয়ার সম্ভাবনা, মানে সবচেয়ে বেশিবার টি পাওয়ার সম্ভাবনা মানে সবচেয়ে বেশি টি থাকবে। ঠিক আছে, সবচেয়ে বেশিবার টি পাওয়ার সম্ভাবনা মানে সবচেয়ে বেশিবার কি টি থাকবে। তাহলে দেখো তো এখানে কিন্তু সবচেয়ে বেশিবার টি নেই, একটা হেড আছে। এখানেও কিন্তু সবচেয়ে বেশিবার টি নেই, হেড আছে। সবচেয়ে বেশিবার টি আছে কোথায়? এখানে না। তাহলে আমরা যদি দেখি যে এন অফ এ যেটা সবচেয়ে বেশি অনুকূল ফলাফল, সেটা কিন্তু আমাদের কি আসবে? 1। আর এখন যদি আমাদের সম্ভাবনা দরকার হয় এন অফ পি, তাহলে সেটা কি? এন অফ এস কত? 4। আর হচ্ছে এন অফ এ কত আমাদের? 1। তাহলে সম্ভাবনা আমাদের কত চলে আসবে বলো তো? 1/4। তো আমাদের 22 নাম্বারটার যে অ্যান্সার সেটা কিন্তু তুমি পাবা। ঠিক আছে, 1/4। সবচেয়ে বেশিবার টি মানে টি ছাড়া আর কিছুই থাকবে না, সেটাই হবে আমার অনুকূল ফলাফল। বুঝতে পারছো? গেল এটা। এবার দেখো 23 নাম্বার প্রশ্ন। 23 নাম্বার, একটি মুদ্রাকে 3বার নিক্ষেপ করা হলো, হেড অপেক্ষা অধিকবার টেল, মানে হেড যতবার থাকবে তার চেয়ে বেশি কি থাকা লাগবে? টেল। হেড অপেক্ষা অধিকবার টেল মানে কি? হেড যতবার থাকবে তার চেয়ে বেশি থাকবে কি? টেল। সো এই টাইপের প্রশ্নটা কিভাবে করবে দেখো, ফার্স্ট অফ অল এন অফ এস বের করো। সো এন অফ এস মানে কি? আর যেহেতু একটা মুদ্রাকে কয়বার নিক্ষেপ করছে? 3বার, তাহলে 2³ মানে হচ্ছে 8। এখন এই টাইপের প্রশ্ন সবচেয়ে বেশিবার হেড অথবা অধিকবার টেল আসার সম্ভাবনা, এগুলো করার জন্য নমুনা ক্ষেত্র তোমাকে করতে হবে। যেহেতু এন অফ এস 8 আসছে, তাহলে নমুনা ক্ষেত্র যেটা তোমার এস সেটা কি? 8-এর অর্ধেক কি? 4, তাহলে 4বার হেড 4বার টেল, তাহলে 1বার হেড 2বার হেড 3বার হেড 4বার হেড, এবার কয়বার টেল? 4বার টেল, 1বার টেল 2বার টেল 3বার টেল 4বার টেল, দেখলা? এবার 4বার হেড লিখছো না, তো এবার 4-এর অর্ধেক কি? 2, তাহলে 2বার হেড 2বার টেল, 2বার হেড 2বার টেল। তো এই যে একবার হেড 2বার হেড, তারপরে কি? 2বার টেল। সেম ভাবে এই যে একবার হেড 2বার হেড, তারপরে কি? 2বার এই যে টেল। বুঝছো? এবার কি করবা? এবার কি 2বার হেড 2বার টেল লিখছো, এটারও অর্ধেক কি? 1, তাহলে একবার হেড একবার টেল লিখবা। এখানে একবার হেড লিখলা, একবার টেল লিখলা, একবার হেড লিখলা, একবার টেল লিখলা, একবার হেড লিখলা, একবার টেল লিখলা, একবার হেড লিখলা, আর একবার কি বলতো? টেল লিখলা। বুঝতে পারছো? তাহলে এই হয়ে গেল তোমার নমুনা ক্ষেত্র। এখন তোমার লাগবে কি বলতো? এন অফ এ লাগবে। কি লাগবে? এ। তখন এন অফ এ কিভাবে বের করবে? খেয়াল করো এন অফ এ কিভাবে বের করবে। কি বলছে এখানে? এখানে কি বলছে? 3বার নিক্ষেপ করা হলে হেড অপেক্ষা অধিকবার টেল, মানে হেড যতবার আসবে
টেল তার থেকে কি বেশি আসবে, তাই না? হেড অপেক্ষা অধিকবার টেল, যদি হেড তাহলে টেল বেশি থাকা লাগবে। এখানে সব হেড, এটা নেওয়া যাবে না, এটা তো নেওয়া যাবে না। তো এখানে দুইটা হেড, আমাদের টেল বেশি লাগবে, তো এটাও নেওয়া যাবে না। এখানেও দুইটা হেড, টেল বেশি, এটা নেওয়া যাবে না। এই যে এখানে দেখো দুইটা টেল, এখানেও দেখো কি দুইটা টেল, এখানেও দেখো দুইটা টেল, এখানে দেখো তিনটা টেল, তার মানে হেডের চেয়ে টেল বেশি। এখানে হেডই নাই কিন্তু টেল আছে, তো টেল বেশি থাকা নিয়ে কথা। হেড থাকুক আর না থাকুক, হেডের থেকে কি হেড অপেক্ষা অধিকবার টেল, ঠিক আছে? হেডের চেয়ে কি বেশি, টেল বেশি। হেড না থাকুক আর না থাকুক সেটা ডাজন্ট ম্যাটার। সো ভাইয়া তাহলে আমাদের এখানে অনুকূল ফলাফল কয়টা হয়েছে? একটা, দুটো, তিনটা, চারটা। মানে এন অফ এ হচ্ছে আমাদের কত? চারটা। সম্ভাবনা যদি বের করবো এন অফ পি, সো এন অফ পি এটা সমান সমান আসবে কি, উপরে হবে আমাদের এন অফ এ, এটা হচ্ছে আমাদের এন অফ এ, আর এটা হচ্ছে আমাদের কি এন অফ এস। তাহলে হচ্ছে আমাদের কত আসবে বলো? 4/8। কত আসবে? 4/8, মানে হচ্ছে 1/2, 1/2, ঠিক আছে? তো 23 নম্বরের আমাদের অ্যান্সার হচ্ছে কত? খ। বুঝছো নাকি বুঝো নাই বলো? বুঝছো? এখন এই জিনিসটা আমাদের লাগবে, আমরা একটু সাজায় গুছায় এই জিনিসটা নিয়ে যাই। কারণ এই 23 নম্বর প্রশ্নে আমি ল্যাজ লাগাইছি। 23 নম্বর প্রশ্নে কি করছি? ল্যাজ লাগাইছি। ল্যাজ লাগাইছি মানে 23 নম্বর এই প্রশ্নটা দিয়ে অনেকগুলো প্রশ্ন করা যায়। তো ভাই এটাকে নিয়ে যাই, ঠিক আছে ভাই, এটাকে নিয়ে যাই। দেখো 23 নম্বরের কি কি ল্যাজ আছে, 23 নম্বরের কি কি ল্যাজ আছে। দেখো ভাই এখানে বসে একটি মুদ্রাকে 3বার নিক্ষেপ করা হলে এই যে কেবল হেড আসার সম্ভাবনা, কেবল একটি টেল আসার সম্ভাবনা, কমপক্ষে একটি হেড আসার সম্ভাবনা, কমপক্ষে একটি টেল আসার সম্ভাবনা, বড়জোর একটি হেড আসার সম্ভাবনা, বড়জোর একটি টেল আসার সম্ভাবনা। এই এতগুলো প্রশ্ন এই একটা থেকে হইতে পারে। তো তোমার কাজ কি? নমুনা ক্ষেত্রে তো তুমি দেখো এখানে তোমার কাজ কি, এই যে এটা তো তুমি আগেই পেয়ে গেছো, তাই না? এটা কি তুমি আগেই পেয়ে গেছো? কি মানে এটা বের করবে আগে সবার আগে, যে এন অফ এস, এটা তো তুমি আগেই পেয়ে বুঝে যাবা যে এন অফ এস যেটা আসবে সেটা টুকে হচ্ছে 8। এরপর হচ্ছে একটা একটা করে তুমি অপশন দেখবা, সেটাকে বাছাই করবা, বাছাই করে ওটা সম্ভাবনা লিখবা। এখন প্রথমে আমরা আসি যে কেবল হেড যদি আসে, কেবল হেড মানে হেড ছাড়া আর কিছুই থাকবে না, তাহলে এন অফ এ আমাদের সেক্ষেত্রে আমাদের যে সম্ভাবনা, আমি ডিরেক্টলি সম্ভাবনাই লিখি, ঠিক আছে? এন অফ পি বা এন অফ, আচ্ছা এন অফ এ লিখে সম্ভাবনা লিখি। তো এই ক্ষেত্রে আমাদের এন অফ এ যেটা হবে, এক নম্বরে কেবল হেড, হেড ছাড়া আর কিছুই আসবে না, তার মানে এই যে এইটা হচ্ছে কি কেবল হেড, এখানে হেড ছাড়া আর কিছুই আসে না, সেটা কত? 1। তাহলে সম্ভাবনা কত হবে? 1/8, ওইটাই কিন্তু লেখা আছে এখানে 1/8, বুঝতে পারছো? কেবল একটি টেল, সেটার ক্ষেত্রেও তুমি যদি দেখো কেবল একটা হেড তো বললাম 1/8। তাহলে এখন দেখো কেবল একটি টেল যদি তুমি চিন্তা করো, কেবল একটি টেল মানে টেল ছাড়া আর কিছুই আসবে না, শুধু আসলে কি আসবে বলো তো? টেল আসবে। তো টেল ছাড়া আর কিছুই আসবে না, সেটাও কি এই যে একটা কেজি পসিবল। তো এটার জন্য নমুনা ক্ষেত্রে কত হবে? 1, আর সম্ভাবনা কত হবে? 1/8। তাহলে এই দুটা তো বুঝলা, কেবল একটি টেল, কেবল একটি হেড বুঝলা। কমপক্ষে একটি হেড, এটার মানে হচ্ছে হেড একটা থাকতেই হবে, হেড একটা থাকতেই হবে। তো দেখো এই 8টা এলিমেন্টের ভিতরে 7টার ভেতরেই একটা না একটা হেড আছে, ঠিক আছে? 8টা এলিমেন্টের ভিতরে 7টার ভেতরেই একটা না একটা হেড আছে, বুঝছো? তাহলে আমাদের এই ক্ষেত্রে অনুকূল ফলাফল কত হবে? 7, আর সম্ভাবনা কত হবে বলতো? 7/8। এই জন্যই লেখা আছে কমপক্ষে একটি হেড, এটা হচ্ছে কত বলতো? 7/8। এবং কমপক্ষে একটি টেল সেম ভাবে দেখো এই যে 8টা এলিমেন্টের ভিতরে প্রত্যেকটা এলিমেন্টের ভিতরে এই যে শুধুমাত্র এইটা বাদে কমপক্ষে একটি টেল, একটা বাদে বাকি সবগুলোর ভিতরে একটা হলেও কি টেল আছে। তাহলে কমপক্ষে একটি টেল হইলে সেটাও আমাদের অনুকূল ফলাফল কত? 7, এবং সম্ভাবনাও কত বলতো? 7/8 গেল এটা। এবার দেখো তোমার কাছে আসতে পারে যে ভাই বড়জোর একটি হেড, বড়জোর একটি হেড। তো বড়জোর একটি হেড এটার মানে কি? মানে হেড না থাকলেও সমস্যা নেই, কিন্তু থাকলে সর্বোচ্চ একবার থাকতে পারবে। বড়জোর কথাটার মানে হচ্ছে হেড না থাকলেও সমস্যা নাই, তো থাকলে সর্বোচ্চ কি একবার থাকতে পারবে। তার মানে আমরা একবারের উপর হেড আছে ওই এলিমেন্ট গুলো বাদ দিয়ে যা আছে সবই নিব। একবারের উপর হেড আছে ওই এলিমেন্ট গুলো বাদ দিয়ে যা আছে সবই নিব, তাহলে এটাই হচ্ছে বড়জোর একটি হেড। তাহলে একবারের উপরে হেড আছে, যেমন এখানে 3বার হেড আছে এটা বাদ, এখানে 2বার হেড আছে এটা বাদ, এখানে 2বার হেড আছে এটাও বাদ। একবারের উপরে হেড, ঠিক আছে? বড়জোর একটি হেড। সো এখানে এই যে এখানেও কয়টা হেড আছে বলো? 2টা হেড আছে, এটা বাদ, ঠিক আছে? সো বড়জোর একটি হেড আছে, তো মানে একবারের উপর হেড আছে ওগুলো সবগুলো বাদ দিয়ে দিতে হবে। তো একবারের উপর একটা যতগুলো হেড আছে বাদ দিয়ে দিলাম, তাহলে অনুকূল ফলাফল আসলো কত? 4। সম্ভাবনা কত আসবে বলো তো? 4/8, মানে হচ্ছে 1/2। সম্ভাবনা কত? তাহলে বড়জোর একটি হেড সেটা কি 1/2। সেম ভাবে বড়জোর একটি টেল মানে একবারের বেশি টেল আছে, ওই এলিমেন্ট গুলো বাদ দিতে হবে। এটাও দেখবো 4টাই বাদ যাবে। একবারের বেশি টেল আছে কোথায় কোথায় বলো? একবারের বেশি টেল আছে ওই 4টা বাদে। তো এখানে দেখো
দেখো এখানে একবারে বেশি টেল আছে, এটা বাদ, এখানেও একবারে বেশি টেল আছে, এটাও একবারে বেশি টেল আছে, এটাও একবারে বেশি টেল আছে। তো বড় জোর একটি টেল মানে একবারের বেশি টেল আছে, ওই এলিমেন্টগুলো বাদ দিয়ে বাকি সবগুলো। তাহলে দেখো চারটা, 1 2 3 4, এই যে চারটা, এখানে চারটা লিখছি। তাহলে সম্ভাবনা হবে 4/8 মানে হচ্ছে 1/2। সো লেজ টেজ লাগাইয়া টাগাইয়া তোমাদের এটা আশা করি যেভাবে বুঝাইছি তুমি বুঝছো, এন্ড পরবর্তীতে এই টাইপের প্রশ্নগুলো আসলে তুমি পারবা, তাই না? এই যে দেখো, একটি মুদ্রা 3বার নিক্ষেপ করা হলে কমপক্ষে একটি টেল আসার সম্ভাবনা। কমপক্ষে একটি টেল মানে কি 7/8 না? এই যে কমপক্ষে একটি টেল 7/8, দেখছো করে দিছে অলরেডি 7/8। আচ্ছা এরপর দেখো এর পরের প্রশ্নটা, একটি মুদ্রা 3বার নিক্ষেপ করা হলে বড় জোর একটি টেল আসার সম্ভাবনা। বড় জোর একটি টেল আসার সম্ভাবনা দেখছো একটু আগে বের করছো, হাফ গেল। 26 নম্বর, 6টি মুদ্রা একত্রে নিক্ষেপে মোট নমুনা বিন্দুর সংখ্যা কত? 6টি মুদ্রা, তাহলে 2 টু দি পাওয়ার কত? এই যে n of s, যেটা মোট নমুনা বিন্দু। তো n of s তাহলে 2 টু দি পাওয়ার 6 মানে কত? 64, ঠিক আছে 64। মোট নমুনা বিন্দু হচ্ছে আমাদের কত এখানে? 64। আশা করি বুঝছো। 26 নম্বর। 27 নম্বর দেখো, দুটি ছক্কা নিরপেক্ষভাবে নিক্ষেপ করা হলে ছক্কার উপরের পিঠে একই সংখ্যা না আসার সম্ভাবনা, মানে ছক্কার উপরের পিঠে একই সংখ্যা আসার সম্ভাবনা, সেটা আমরা যদি একটু দেখি, তো এইভাবে যদি লিখে, এটা প্রথম ছক্কা, এটা কি দ্বিতীয় ছক্কা, তাহলে 1 1 আসতে পারে, 1 2 2 আর তো একই সংখ্যা আসবে না, 1 2 আসতে পারে, 1 2 1 2 1 3 1 4 এগুলো আসবে। সো 1 1 একবারই আসতে পারে, 2 এর জন্য 2 2 একবারই আসতে পারে, 3 এর জন্য 3 3 একবারই আসতে পারে, 4 এর জন্য 4 4 একবারই আসতে পারে, আর 5 এর জন্য 5 5 একবারই আসতে পারে, আর 6 এর জন্য 6 6 একবারই আসতে পারে। বুঝতে পারছো? তাইলে আমরা যদি দেখি ভাইয়া n of s, দুইটি ছক্কা নিক্ষেপ করা হয়েছে, তাই না? তাহলে n of s কি হবে বলো? n of s সেটা হচ্ছে গিয়ে 6 টু দি পাওয়ার m, দুইবার নিক্ষেপ করা হয়েছে মানে 6 স্কয়ার মানে হচ্ছে 36। তাহলে n of s হচ্ছে আমাদের কত? 36। এখন আমাদের লাগবে কি n of a। সো n of a কত? সো n of a দেখতেই পাচ্ছ যে, দেখো কি বলছে, নিক্ষেপ করা হলে ছক্কার উপরের পিঠে একই সংখ্যা, ছক্কার উপরের পিঠে একই সংখ্যা না আসার সম্ভাবনা। তাহলে আসার সম্ভাবনা, সেটা না আসার সম্ভাবনার জন্য আসার সম্ভাবনা লাগবে, সেই জন্য অনুকূল ফলাফল। একই সংখ্যা আসতে পারে কয় ভাবে? 6 ভাবে না? অনুকূল ফলাফল হচ্ছে আমাদের কি 6। এখন না আসার সম্ভাবনা যদি আমরা বের করি, তাহলে যদি সম্ভাবনা বের করি, সম্ভাবনা মানে আমি একবারে লিখতেছি আর কি, বুঝছো? না আসার বা আসার না লিখে সম্ভাবনা লিখতেছে, 1 বাই আসার সম্ভাবনা, 1 মাইনাস আসার সম্ভাবনা, 1 বাই বললাম কেন, 1 মাইনাস আসার সম্ভাবনা। আসার সম্ভাবনা কত বলো? 36 হবে নিচে, 6 হবে কি উপরে। তুমি যদি কাটাকাটি করো তাহলে এখানে চলে আসবে কত বলো তো? 30/36, 30/36। তাই কাটাকাটি করলে এখানে আসবে 5 6 30, 6 6 36, 5/6। এই হচ্ছে কি তোমার অপশন, কারেক্ট অ্যান্সার 5/6। বুঝতে পারছো? গ নাম্বারটা আমাদের কারেক্ট অ্যান্সার। 27 নাম্বার গেল। 28 নাম্বারটা দেখো, একটি ছক্কা ও একটি মুদ্রা একত্রে একবার নিক্ষেপ করলে ছক্কায় বিজোড় সংখ্যা ও মুদ্রায় টেল আসার সম্ভাবনা কত? ছক্কায় বিজোড় সংখ্যা এবং মুদ্রায় টেল। তাহলে কি বলছে? একটি ছক্কা ও একটি মুদ্রা, তাহলে n of s বের করে আগে, n of s তাহলে 6 টু দি পাওয়ার m, একসাথে মারছো না, তাহলে 2 টু দি পাওয়ার n। তাহলে দেখো 6 ও 1। আচ্ছা তাহলে আমরা কি করলাম? n of s বের করার জন্য, যেহেতু একটা ছক্কা আর একটা মুদ্রা একসাথে নিক্ষেপ করা হয়েছে, তাহলে 6 টু দি পাওয়ার m ইনটু 2 টু দি পাওয়ার n, এটা আমরা করলাম। করে 6 টু দি পাওয়ার 1 বসাইলাম ইনটু 2 টু দি পাওয়ার 1 বসাইলাম, তাহলে 6 কে 6, 2 কে 2, মানে যেহেতু 6 টু দি পাওয়ার 1 মানে 6 টু দি পাওয়ার 1 মানে 2, তাহলে 6 দুগুণে কত হলো? 12। এটা হচ্ছে কি আমাদের মোট তোমার হচ্ছে নমুনা বিন্দু বা হচ্ছে মোট সম্ভাব্য ফলাফল n of s আমরা পেয়ে গেছি। এখন আমাদের দরকার n of a। এখন আমাদের কি দরকার বলো তো? n of a। এখন n of a আমাদের বের করার জন্য এখানে বলছে ছক্কায় বিজোড় সংখ্যা এবং মুদ্রায় টেল, এইটা আসতে হবে। ছক্কায় আসতে হবে বেজোড় এবং মুদ্রায় আসতে হবে টেল। তো এই জিনিসটা বোঝার জন্য আমাদের একটু নমুনা ক্ষেত্রটা তোমাদের দেখানো উচিত, নমুনা ক্ষেত্রটা তোমাদের দেখানো উচিত, ঠিক আছে? সো নমুনা ক্ষেত্রটা কিভাবে বের করবা দেখো, এটা কিন্তু তোমরা মানে ব্রেইনেই নমুনা ক্ষেত্র বের করে ফেলা যায়, আমি তোমাদের সেটা বুঝাচ্ছি। তাই তার আগে নমুনা ক্ষেত্রটা লিখে এটা কিভাবে হয় সেটা আমি তোমাদের একটু দেখাই। আগে নমুনা ক্ষেত্র লিখবা কিভাবে দেখো, নমুনা ক্ষেত্র লিখবা কিভাবে, যেহেতু ছক্কা প্রথমে মারছো, তাহলে দেখবা মুদ্রা আছে কয়বার, বা মুদ্রার যেই নমুনা ক্ষেত্রটা সেটা কত আসে, তাহলে 2 টু দি পাওয়ার 1, এখানে কত আসবে? 2 আসবে। তাহলে এই ছক্কার প্রত্যেকটা নমুনা বিন্দুকে দুইবার করে লিখবা, মানে 1 লিখবা দুইবার, 2 লিখবা দুইবার, 3 লিখবা দুইবার, এইভাবে লিখবা। বুঝছো? নমুনা ক্ষেত্র লেখার শর্টকাট শিখাইতেছি। তো এখানে যদি 4 থাকতো তাহলে 1 লিখতে 4 বার, 2 লিখতে 4 বার, 3 লিখতে 4 বার, এরকম।
এখানে যদি 8 থাকতো তাহলে 1 লিখতে 8 বার, 2 লিখতে 8 বার, 8 দিয়ে আসবে না, সর্বোচ্চ এমসিকিউতে একবার আসবে, নাহলে সর্বোচ্চ 2 বার আসতে পারে, আসলে একবারই আসবে। তো মুদ্রা একবার নিক্ষেপ করবা, এখানে তুমি সংখ্যাটা পাবো কত 2, 2 একে 2 টু পাওয়ার 1 মানে কত 2, তাহলে 6 লিখবা, 1 লিখবা 2 বার, 2 লিখবা 2 বার, 3 লিখবা, মানে ছক্কার গুলোকে 2 বার করে লিখবা। তো এইভাবে দেখো আমি একবার 1 লিখলাম, 2 বার 1 লিখলাম, ঠিক আছে। 2ও লিখবো একবার 2 বার, 3ও লিখবো একবার 2 বার, 4ও লিখবো একবার 2 বার, 5ও লিখবো কি একবার 2 বার, 6ও লিখবো কি একবার 2 বার। লিখলাম, লিখে এবার দেখো এই 2 এর অর্ধেক কি 1 না, একবার হেড একবার টেল, একবার হেড একবার টেল, এভাবে লিখে যাবো। তাহলে দেখো একবার হেড একবার টেল, একবার হেড কমা দিয়ে দাও, আর আসবে না আমাদের, একবার হেড একবার টেল, 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 শেষ। দেখো 12টা এলিমেন্ট হয়ে গেছে। এইটাই হচ্ছে আমাদের কি নমুনা ক্ষেত্র। এখন দেখো ছক্কায় বিজোড় মুদ্রায় টেল, ছক্কায় বিজোড়, ছক্কায় বিজোড় এবং মুদ্রায় টেল, এই যে এখানে দেখো ছক্কায় বিজোড় মানে 1, মুদ্রায় টেল সেম ভাবে দেখো এই যে 3টি ছক্কায় বিজোড় মুদ্রায় টেল, ঠিক আছে। এরপর হচ্ছে দেখো 5টি ছক্কায় বিজোড় মুদ্রায় টেল। আর আছে কটা এলিমেন্ট আসলো? শর্টকাট ভাইয়া, ছক্কায় বিজোড় সংখ্যা আসতে পারে কয়বার? একবার নিক্ষেপ করলে বিজোড় সংখ্যা আসতে পারে কয়বার? 3 বার, এটা তুমি জানো 3 বার, তাই না? বিজোড় সংখ্যা আসতে পারে 3 বার, তাহলে হেডও আসতে পারে কয়বার? 3 বার। তো এরকম ভাবে তুমি শর্টকাটেই জাস্ট এটা একটু প্র্যাকটিস করলে বা এই জিনিসটা একটু বুঝলেই ওটা মাথায় অটোমেটিক্যালি চলে আসবে। সো এখানে আমাদের অনুকূল ফলাফল তাহলে কত আসলো? ছক্কায় বিজোড় এবং মুদ্রায় টেল 3। তাহলে সম্ভাবনা এন অফ পি যদি বের করতে চাও, এন অফ পি যদি বের করতে চাও তাহলে উপরে হবে আমাদের কত 3 আর নিচে হবে কত 12, 3 4 12 মানে হচ্ছে 1/4। সো আমাদের সম্ভাবনা চলে আসবে কত 1/4। তাহলে 28 এর আমাদের অ্যান্সার কি বলো? 28 এর অ্যান্সার হচ্ছে গিয়ে খ। 29 নম্বরটা দেখো, একটি ছক্কা নিক্ষেপের ক্ষেত্রে বিজোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা হাফ, এটা তোমরা শিখাইছি, মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাবনাও হাফ, জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনাও হচ্ছে হাফ। এটা তোমরা পারবা, আশা করি তোমরা পারবা এটা। এরপরে দেখো এরপরে কি বলছে, একটি থলেতে 10টি হলুদ ও 20টি সাদা বল আছে, তাহলে এন অফ এস কত? এন অফ এস হচ্ছে গিয়ে 30, 10 আর 20 30। তো এন অফ এ আমরা কার জন্য দেখবো? প্রথমে দেখো বলটি সাদা হওয়ার সম্ভাবনা, তাহলে সাদা হওয়ার সম্ভাবনা এন অফ পি যদি বের করি, এন অফ পি, তো এখানে প্রথমে সাদার জন্য তো নিচে থাকবে হচ্ছে 30 আর উপরে থাকবে হচ্ছে 20, তাহলে 2/3, তো এটা কত আসবে 2/3। তো এখানে আমাদের আছে 1/20, তাহলে এটা ভুল, এইটা ভুল। তাহলে এটা যদি ভুল হয় বাকি দুটো অ্যান্সার, বাকি দুটো কারেক্ট হবে, তোমরা একটু চেক করে নিও। বলটি হলুদ হওয়ার সম্ভাবনা, বলটি সাদা এবং হলুদ হওয়ার সম্ভাবনা, সাদা এবং হলুদ, এটা আমি একটু বুঝিয়ে দিই। যদিও আমাদের কারেক্ট অ্যান্সার তুমি অলরেডি পেয়ে গেছো 2 আর 3, কিন্তু আমি এটা 3 নাম্বার অপশনটা একটু বুঝিয়ে, এটার জন্য এই প্রশ্নটা সিলেক্ট করছি। তো বলটি সাদা এবং হলুদ, সাদা এবং হলুদ মানে সাদাও হইতে হবে এবং হলুদও হইতে হবে। তো অনুকূল ফলাফল দেখো, অনুকূল ফলাফল তো আমাদের 30 দেখো, অথবা হইলে আমরা দুটো যোগ করতাম, কিন্তু এখন যেহেতু এবং বলে দিছে একটা বল তুলবা, একটা বল হয় সাদা হবে না হয় কি হবে হলুদ হবে। এখানে যেহেতু বলছে সাদা এবং হলুদ, তার মানে সাদাও হইতে হবে হলুদও হইতে হবে, দুইটা কন্ডিশনই ফিল আপ করতে হবে। আমরা এবং থাকলে এটাই শিখে আসছি, ইন্টারসেকশনটা কমন হয়, মানে দুইটা কন্ডিশনই ফিল আপ হইতে হয়, বুঝতে পারছো? তাহলে বলটি সাদা এবং হলুদ মানে সাদাও হইতে হবে হলুদও হইতে হবে। ভাই একটা বল তুমি যদি তুলো তাহলে বলটা হয় সাদা হবে না হয় হলুদ হবে, সাদা হলুদ একসাথে তো জীবনে হইতে পারে না, পারে? তো অনুকূল ফলাফল সেটা কত হবে 0, তাহলে সম্ভাবনাও কত হবে বলতো 0। আশা করি এটা তোমাকে আমি বুঝাইতে পারছি। 3 নাম্বার অপশনটা বুঝতে পারছো, সাদা এবং হলুদ হবে না, তো সাদা অথবা হলুদ বলতো, তাহলে এটা সম্ভাবনা হইতো সাদা অথবা হলুদ, তাহলে 10 20, তাহলে এটার সম্ভাবনা কত হইতো বলতো 1, সাদা অথবা হলুদ, কারণ দুইটা আছে, তো হয় সাদা উঠবে না হয় হলুদ উঠবে, দুটোর একটাই তো উঠবে, তাই এটাই আর কি, আর কিছুই না। এবার দেখো 31 নাম্বারটা বলছে, দুইটি মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে বড় জোর দুটি হেড, দুইটি মুদ্রা নিক্ষেপ করবো। তাহলে ভাই আমরা এন অফ এস পেয়ে যাবো কত 4, এন অফ এস পেয়ে যাবো 4। নমুনা ক্ষেত্রটা অলরেডি আমরা বের করছি, তাহলে তারপরে যদি আমরা সেই নমুনা ক্ষেত্রটাকে লিখতে চাই, সো নমুনা ক্ষেত্র যদি আমরা এস ইকুয়াল টু লিখতে চাই, তো এস ইকুয়াল টু যদি লিখি হেড লিখবো হচ্ছে 2 বার, টেল লিখবো হচ্ছে 2 বার, তারপর হচ্ছে একবার হেড একবার টেল, একবার হেড একবার টেল, শেষ আমাদের নমুনা ক্ষেত্র লেখা। এরপরে বলছে বড় জোর দুইটি হেড পাওয়ার সম্ভাবনা, তো বড় জোর দুইটি হেড মানে কি? সো আমরা যদি প্রথম 1 নাম্বারটার জন্য সম্ভাবনা দেখি, তাহলে নিচে আমাদের হবে 4, এটা নিয়ে কোনো সমস্যা নাই। বড় জোর দুইটি হেড মানে দুইটি হেড আছে
মানে দুইটির উপরে যেগুলো হেড আছে সেগুলোকে কি করতে হবে, বাদ দিতে হবে। ভাইয়া এখানে দেখো দুইটির উপর কোনো হেডই নেই, তার মানে আমাদের এলিমেন্ট কিন্তু এখানে সবগুলো হবে বড় জোর দুইটি হেড, মানে দুইটির উপরে যে এলিমেন্টগুলো হেড আছে সেগুলো বাদ দিয়ে বাকি সব। দুইটির উপরে কোনো হেড এলিমেন্ট এখানে নাই, সর্বোচ্চ দুইটাই আছে, তো বড় জোর দুইটা নিতে পারো। 4/4 সম্ভাবনা চলে আসবে 1। তো প্রথমটা আমাদের ঠিক আছে, বড় জোর দুইটি হেড পাওয়ার সম্ভাবনা হচ্ছে 1। তো 2 নাম্বারটা এবার খেয়াল করো, 2 নাম্বারটা কি বলছে, 2 নাম্বারটা বলছে কমপক্ষে একটি টেল, কমপক্ষে একটি টেল মানে একটা টেল থাকতেই হবে। তো সেরকম এলিমেন্ট আছে 3টা, তাহলে এটা তুমি বুঝতেই পারতেছো যে এটার ক্ষেত্রে হবে কি 3/4। এবং 3 নাম্বার অপশনটা যদি দিকে তাকাও, টি একটি নমুনা বিন্দু, হ্যাঁ অবশ্যই এখানে 4টা নমুনা বিন্দু আছে যার মধ্যে টেল একটা নমুনা বিন্দু। ওকে, সো আমাদের এখানে কিন্তু এটাও কারেক্ট এটাও কারেক্ট, তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে ঘ। 31 নাম্বারটা গেল। 32 নাম্বার দেখো, 11 থেকে 20 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো থেকে একটি সংখ্যা দৈবভাবে চয়ন করা হলে নির্বাচিত সংখ্যাটি মৌলিক হওয়ার সম্ভাবনা। মৌলিক ভাইয়া 11 থেকে 20 ভিতরে মৌলিক সংখ্যা কয়টা আমরা শিখছিলাম না, 4 4 2 2 3 2 2 3 2 1 শিখছিলাম না। 11 থেকে 20 কি 4 4, তাই না? এই যে 4 4 2 2, যদি এতটুকু নেই তাহলে এটা হচ্ছে 1 থেকে 10, এটা হচ্ছে 11 থেকে 20, তাহলে 11 থেকে 20 ভিতরে আমরা যদি বলি ভাইয়া এন অফ এস কি হবে বলো আমাদের জন্য, নির্বাচিত সংখ্যাটি মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা, মৌলিক হওয়ার সম্ভাবনার জন্য এটা মনে রাখতে বলছিলাম। তো এন অফ এস আমাদের কি হবে, এন অফ এস হচ্ছে কি আমাদের 20 থেকে 11কে বিয়োগ করব, তার সাথে একটা যোগ করব, কারণ কি 11 থেকে 20 না, 11 থেকে 20 বিয়োগ করলে হচ্ছে 9, 9 আর 1 কত 10, এন অফ এস আসতেছে 10। আর এন অফ এ 11 থেকে 20 ভিতরে মৌলিক সংখ্যা হচ্ছে কয়টা 4টা, তাহলে 4, তাহলে আমাদের সম্ভাবনা এন অফ পি সেটা সমান সমান কত আসবে বলতো 4/10, তার মানে তুমি পাবা হচ্ছে গিয়ে 2/5, সম্ভাবনা পাবা হচ্ছে গিয়ে 2/5, কাটাকাটি করো 2/5। সো এই হচ্ছে গিয়ে তোমার গ নাম্বারটা অ্যান্সার। 32 তোমার গ নাম্বারটা অ্যান্সার। এবার 33 নাম্বারটা দেখো, নির্বাচিত সংখ্যাটি 2 অথবা 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা। নির্বাচিত সংখ্যাটি 2 অথবা 3 দ্বারা, মানে 2 দিয়েও ভাগ করা যাবে 3 দিয়েও ভাগ করা যাবে। তো সেই ক্ষেত্রে তোমাকে আগে এন অফ এস যেটা সেটা তো তুমি অলরেডি বের করে আসছো, কত এখানে 10, এন অফ এস হচ্ছে 10। তো এন অফ এ বের করার জন্য এসটা তোমাকে একটু বের করে নিতে হবে, কারণ তাইলে তুমি বুঝবা যে কোন সংখ্যাগুলো 2 দ্বারা ভাগ করা যাবে 3 দ্বারা ভাগ করা যাবে। তো 11 থেকে 20 বলছো তো লিখে ফেলো সহজে, 11 লিখতে পারো, 12 লিখতে পারো, 13 আর 14 15, তারপর হচ্ছে 16 17 18, তারপরে কত 19, তারপরে 20 লিখে ফেললাম। এবার দেখো 2 দিয়ে ভাগ করা যাবে, এটাকে ভাগ করা যাবে, অথবা বলছে না অথবা, তাহলে 2 দিয়ে যেগুলো ভাগ করা যাবে সেটাও নিতে হবে, 3 দিয়ে যেটা ভাগ করা যাবে সেটাও। 13কে 2 3 কোনো দিয়ে ভাগ করা যাবে না, 14কে তোমার হচ্ছে গিয়ে 2 দিয়ে ভাগ করা যাবে, 15কে 3 দিয়ে ভাগ করা যাবে, 16কে 2 দিয়ে, 17কে কিছু দিয়ে ভাগ করা যাবে না, 18কে 2 দিয়ে, 19কে কিছু দিয়ে যাবে না, 20কে 2 দিয়ে। তাহলে দেখো অনুকূল ফলাফল এন অফ এ তোমার কয়টা আসতেছে বল, এন অফ এ 1 2 3 4 5 6টা, তাহলে এখানে আমি লিখে ফেললাম এন অফ এ হচ্ছে গিয়ে 6। তো ভাইয়া এন অফ পি যদি বের করো, এখন যদি সম্ভাবনা বের করো, সম্ভাবনা সেটা আসবে হচ্ছে কত বলতো 6/10, 6/10 মানে কত বলতো 2/2 না, সো 3 দিয়ে যদি 2 দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে 3/5, এখানে কত চলে আসবে তোমার 3/5। তাহলে এই হচ্ছে গিয়ে তোমার 33 নম্বরের অ্যান্সার। 33 নম্বরের অ্যান্সার হচ্ছে গিয়ে তোমার ঘ। এবার 34 নম্বর প্রশ্নটা দেখো, কি বলছে 40টি টিকিট 1 থেকে 40 পর্যন্ত ক্রমিক নম্বর দেওয়া আছে। তো বলছে টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে দৈবভাবে একটি টিকিট নেওয়া হলো, ক্রমিক নম্বরটি 40-এর গুণনীয়ক, এইভাবে দেখো 40-এর গুণনীয়ক হওয়ার সম্ভাবনা কত। তাহলে সবার আগে তুমি এন অফ এস বের করো, সবার আগে তুমি এন অফ এস বের করো। তাহলে এন অফ এস তুমি বুঝতেই পারতেছো যে ভাইয়া 40টি টিকিট 1 থেকে 40, তাহলে ভাইয়া 40 মাইনাস 1 প্লাস 1 সমান সমান তুমি এখানে 40ই পাবা এন অফ এস। এখন তোমার দরকার এন অফ এ, তাহলে এন অফ এ কি বলতো বলছে 40-এর গুণনীয়ক হবার সম্ভাবনা, তাহলে 40-এর গুণনীয়ক যে কটা আসতে পারে সেটাই তোমার এন অফ এ। এখন তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে 40-এর গুণনীয়কগুলোকে বের করা। তো গুণনীয়ক বের করার সিস্টেম কি দেখো, তুমি জাস্ট কোন কোন সংখ্যাগুলোকে গুণ করে 40 হয় সেটা খুঁজে বের করবা। তাহলে 1 ইন্টু দেখো 1 ইন্টু 40 সমান সমান 40। এখন 2 এর সাথে কত গুণ করলে 40 হয় সেটা যদি বের করতে চাও, তাহলে 40কে 2 দিয়ে ভাগ করে দাও, কত আসবে 20, তাহলে 20 দুগুণে 40, তাহলে 20 দুগুণে 40, তাহলে এটাও লিখতে পারো তুমি। এবার আরেকটা তুমি লিখো হচ্ছে 3 কে 40 দিয়ে ভাগ করলে কি ভাগফল শূন্য হবে না, দশমিক চলে আসবে, 3 নেওয়া যাবে না, 4 4 4 4 10 40, হ্যাঁ এটা হয় 4 10 40, তাহলে এই যে 4 নিলাম আমি। 5, হ্যাঁ এটাও হয় 5 8 40, তাহলে 5 গুণ 8 সমান সমান কত 40। 6 না 40কে 6 দিয়ে ভাগ করলে এটা দশমিক আছে হবে না, 7 হবে না, 8
অলরেডি নিয়ে নিছি, 5 8 40, 9 হবে না, 10, 4 10 40। এরপর তুমি যতই সামনে উপরের দিকে যাও, রিপিটেশন একবার চলে আসলে মানে আর উপরে গেলে কোনো সংখ্যাই 40 দিয়ে তোমার হচ্ছে ডিভিজিবল হবে না। তাহলে 40-এর গুণনীয়কগুলো কোনগুলো বলো? তাহলে আমাদের যদি বলি 40-এর গুণনীয়ক, তাহলে 40-এর গুণনীয়ক, তো আমরা যদি বলি 40 এর গুণনীয়কগুলো কি কি বলো? গুণনীয়ক বের করাও শিখিয়ে দিলাম, ঠিক আছে? তো 40-এর গুণনীয়ক, গুণনীয়ক সমান সমান কি হবে বলো তো? 1 2 4 5, তাহলে 1 2 4 5, 1 2 4 5, 8 10 20 40, 8 10 20 40, শেষ। এটা বের করা শিখাইলাম আর কি তোমাকে, বুঝছো? কিন্তু এমনি তুমি দেখো তো কয়টা, 2 4 6 8, তাহলে এন অফ এ তোমার কি? এন অফ এ তোমার তো আসলে গুণনীয়ক লাগবে না, তোমার কয়টা সেটা লাগবে। এন অফ এ হচ্ছে গিয়ে কত? এন অফ এ কত গিয়ে 8, তাহলে তোমার সম্ভাবনা এন অফ পি সমান সমান কত বলো তো? 8/40, 5 8 40, তাহলে 1/5, এটাই তোমার অ্যান্সার, 1/5। বুঝছো? 34। এবার দেখো 35 নম্বরটা, টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে দুইভাবে একটি টিকিট নেওয়া হলে ক্রমিক নম্বরটি মৌলিক হওয়ার সম্ভাবনা, মৌলিক হওয়ার সম্ভাবনা, ঠিক আছে? তাহলে মৌলিক হওয়ার সম্ভাবনা কিভাবে বের করবা? তাহলে এখানে 1 থেকে 40 না, তাহলে ভাই আমি যদি তোমাকে যে নাম্বারটা মুখস্থ রাখতে বলছিলাম 4422 4422 322 321, এটা মুখস্থ রাখতে বলছিলাম না? তাহলে 1 থেকে 40 মানে কি? 1 2 3 4, তাই না? এটাই হচ্ছে 1 থেকে 40, প্রথম 4টা ঘর 1 থেকে 40, এইখানে প্রথম 10টা হচ্ছে 1 থেকে 10, যত নাম্বার ঘর হবে 1 থেকে তত। তো 1 থেকে 40 মানে আমরা কতটুকু নিব? এতটুকু নিব। সো এন অফ এস আগে আমরা দেখি। সো এন অফ এস তো 40, এটা নিয়ে তো কোনো সমস্যা নেই। এবার আমাদের লাগবে কি? এন অফ এ। এন অফ এ, এন অফ এ কত বল? এন অফ এ যদি আমরা দেখি যে 1 থেকে 40-এর ভিতরে মৌলিক সংখ্যাগুলো কি কি? তাহলে 4 আর 4 কত? 8, 8 আর 2 10, 10 আর 2 12, 4422, তাই না? এই তো 8 আর 4 12, তাহলে আমাদের এখানে হবে 12। তাহলে সম্ভাবনা এন অফ পি, এন অফ পি, এন অফ পি হবে গিয়ে কত? কত হবে বলো? উপরে হবে 12, নিচে হবে কত? 40। কাটাকাটি যায়? অবশ্যই যায়। কি দিয়ে যায়? 3 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 3 4 12 আর 4 10 40, 3/10, 3/10। তো সম্ভাবনা আমার অ্যান্সার হচ্ছে গিয়ে কত বলো? 3/10। বুঝছো? গেল। 35 36 নাম্বারটা দেখো, একটি গ্রামে 350 জন বিদ্যুৎ, 150 জন সৌর বিদ্যুৎ এবং 115 জন কোনো বিদ্যুৎ ব্যবহার করে না। এখন বলছে দৈবভাবে একজন নির্বাচন করলে বিদ্যুৎ ব্যবহারকারী হওয়ার সম্ভাবনা কতটুকু? একজন যদি বাছাই করো বিদ্যুৎ, তার মানে আমাদের এখানে আগে এনওপিএসটা বের করি। এনওপিএস হচ্ছে টোটাল লোক সংখ্যা, সেটা কত? 350 প্লাস হচ্ছে 150 প্লাস হচ্ছে 115। তো ভাইয়া 350 400 500 615 615, ঠিক আছে? এখন আমাদের বলছে দৈবভাবে একজন নির্বাচন করলে বিদ্যুৎ ব্যবহারকারী হওয়ার সম্ভাবনা কত? বিদ্যুৎ ব্যবহারকারী, তাহলে বিদ্যুৎ কয়জন ব্যবহার করে? 350, তাহলে এন অফ এ, এটাই হচ্ছে আমাদের অনুকূল ফলাফল, কত? 350, তাই না? বিদ্যুৎ ব্যবহারকারী হওয়ার সম্ভাবনা চাইছে, তো এন অফ এ হচ্ছে আমাদের কত? 350। তো এখন আমাদের লাগবে কি? এন অফ পি, সম্ভাবনা লাগবে। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 350, আর এখানে আমাদের আসবে কত? 615। তো এটাকে ক্যালকুলেটর দিয়ে যদি একটু ক্যালকুলেট করি, তাহলে 350 ভাগ হচ্ছে 615, সো এটা আসতেছে 70/123। তো এই যে 70/123, এই যে 70/123, বুঝছো? এবার আসো পরেরটা, দৈবভাবে একজনকে নির্বাচন করলে সৌর বিদ্যুৎ ব্যবহারকারী না হওয়ার সম্ভাবনা। তো না হওয়ার সম্ভাবনা মানে কি? 1 মাইনাস হওয়ার সম্ভাবনা। তো 1 মাইনাস হওয়ার সম্ভাবনা, তো এখানে আমাদের আসবে 615 সৌর, কারণ এন অফ এস কত? 615 আগেই বের করছে। সৌর বিদ্যুৎ ব্যবহারকারী না হওয়ার সম্ভাবনা, তাহলে সৌর বিদ্যুৎ যে কজন ব্যবহার করে সেটাই অনুকূল ফলাফল। তাহলে দেখো 150 জন ব্যবহার করে সৌর বিদ্যুৎ, তাহলে এখানে আমরা এন অফ এর জায়গায় কত বসাবো? 150, তাহলে 1 মাইনাস 150/615, তাহলে 1 মাইনাস 150 ভাগ হচ্ছে 615, তাহলে তুমি এখানে যেটা পাবা সেটা হচ্ছে গিয়ে 31/41, এখানে পাবো হচ্ছে গিয়ে 31/41, 31/41, 31/41, এই, ঠিক আছে? সো এরই সাথে তোমাদের এমসিকিউ ক্লাসটা আজকে এখানেই শেষ হলো। তো হোয়াটসঅ্যাপ গ্রুপটা ওপেন করে দিচ্ছি, প্রবলেমগুলো দিয়ে দাও, দেখা হবে কালকে ডাউট সলভিং ক্লাসে। সবাইকে ভালোবাসা। কমেন্ট করো, তোমরাও যদি আমার ক্লাসগুলো ভালোবাসো কমেন্ট করো।